হাই, আমি সৌমাল্য। আমি সৈকত। আমি অন্তরী। আর উইকেন্ড অফ স্ক্রিপ্টসের আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনুষ্ঠান শুরু করার আগে আমি আমাদের যে দর্শকরা আমাদের পূর্ববর্তী পর্বগুলো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। অনেকেই আমাদের জানিয়েছেন তাদের ভালো লেগেছে, সেটা আমাদের জন্য খুব বড় একটা ইন্সপিরেশন। আপনাদের কাছে অনুরোধ রইল, যে ধরনের আলোচনা আপনারা শুনতে পরবর্তী এপিসোডগুলোতে আগ্রহী হবেন আমাদের মেসেজ মাধ্যমে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই সেই প্রফেশনের বিশিষ্ট লোকদের সাথে কথা বলার। আর আজকের এপিসোডের যিনি গেস্ট তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি সৌমাল্যকে অনুরোধ করছি। হ্যাঁ, আজকে যে গেস্ট যে রৌনক, আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু রৌনক। আর রৌনকের মূল পরিচয় বলতে রৌনক একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। এছাড়াও রৌনক ফিজিক্সে এমএসসি করেছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে, তাই তো রৌনক? হ্যাঁ, ওই আর কে এখন বোধহয় নামটা বোধহয় আর.কে.এম. ভেরি মার্কার কিছু একটা খটোমটো হ্যাঁ, নাম নামটা হচ্ছে। মনে হয় বদলে গেছে, তখন মনে হয় ওরকমই ছিল, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি। বিবেকানন্দ ইউনিভার্সিটি। সেখান থেকে ফিজিক্সে এমএসসি করার পর রৌনক এই ফিল্ম মেকিং এ আসে, এবং সেই ফিল্ম মেকিং এর থ্রু দিয়েই রৌনকের সাথে মূলত আমার পরিচয়। আমিও নিজেও ছোটখাটো কিছু তখন চেষ্টা করতাম, সেই সেই ব্যাপারেই পরিচয় রৌনকের সাথে। সেই পরিচয়টা থেকে গেছে, এবং রৌনক এখন বেশ বেশ প্রফেশনাল সেটআপে সিনেমা বানায়, এবং রিসেন্টলি একটা সিনেমা বানাচ্ছে রৌনক। আমি খানিকটা দেখেছি, খুবই সুন্দর সিনেমা। আশা করব সিনেমাটা সবাই দেখতে পারবে সময় এলে। এবারে আমরা বোঝা যাচ্ছে রৌনকের এই জার্নিটা বেশ ইন্টারেস্টিং। ফিজিক্সে এমএসসি করে পড়াশোনা থেকে হঠাৎ করে শিফট করে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং। তো সেই জার্নি সম্পর্কে মূলত জানতে চাইবো রৌনকের কি ধরনের স্ট্রাগল। আমরা সবাই মোরাললেস মানে জানি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ কিছুটা স্ট্রাগল ছেই আর কি। তো জানি বলতে মানে কলোকিয়ালি জানি, কিন্তু ডিটেলস খুব একটা জানি না। সেই দিক থেকে হয়তো রৌনকের সাথে কথা বললে আমরা জানতে পারবো কি ধরনের স্ট্রাগল, কি ধরনের অভিজ্ঞতা রৌনকের। তা রৌনক, তাহলে বল তোর অভিজ্ঞতা সিনেমা বানানো এবং তো আচ্ছা, আমরা এবার বরঞ্চ শুরু করি যে তোর এই সিনেমা বানানো, তুই তো একটা মানে এমএসসি পড়ছিলি তুই, তাই না? সেখান থেকে সরে গিয়ে সিনেমা বানানো, এই আগ্রহটা মূলত কখন মানে জন্মালো? এই বেসিক্যালি একটু পিছিয়ে যেতে হবে। বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে মধ্যবিত্ত বাঙালি বাড়িতে জন্ম নিয়েছি, তো তার ফলে যেটা হয়েছে যে খুব পড়াশোনা প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার ছিল, এবং আমার তাতে আপত্তি ছিল না, ভালোই। কিন্তু এবার বিষয়টা হচ্ছে যেটা হয় যে আমি আমার দিদি আমার থেকে 7-8 বছরের বড়। এবার যেটা হচ্ছে যে আমি যখন ছোটবেলায় আনন্দ ফুর্তি করার সময়টা হচ্ছে, তখন আমার দিদি পড়াশোনার দিক থেকে একটা খুব সিরিয়াস ফেজে ঢুকছে, যার ফলে কি হতো যে, আর যেহেতু 4 জনের ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি, তাতে কি হতো যে ওই কোথাও একটা ঘুরতে যাওয়া হবে কি হবে না, এগুলো খুবই ডিক্টেটেড হতো যে আমার দিদির পড়াশোনার অবস্থা কি, সামনে কোন পরীক্ষা আছে, এবং সেটা আরেকটু সময় গেলে আমারও শুরু হয়ে যায়, যার ফলে হচ্ছে আমি জীবনে খুব কম ঘুরতে গেছি। এবং মাস্টার্স যখন করছিলাম, আমার যেটা হয় যে আমি ব্যাচেলার্স এর সময়তে, তো আমি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়াশোনা করেছি। সেখানে আমার একজন একজন স্পেসিফিকলি বন্ধু ছিল, তাকেও সমালতা চেনে, অর্ক তার নাম, সে এখন কানাডাতে আছে। তো এবং অর্কর একটা বিষয় ছিল যে অর্ক অ্যাকচুয়ালি আমার থেকে একটু বেশি লেখালেখি, গান বাজনা পছন্দ করতো। অর্কদের একটা কলেজের ব্যান্ড ছিল, স্কুলের ব্যান্ড ছিল, সব ব্যাপার স্যাপার ছিল, সেন্ট লরেন্সে পড়তো। আমার সাথে টিউশনে আলাপ ছিল। তো এবার যেটা হতো যে আমি ওর সাথে এইসবে হালকা ইন্ডালজ করতাম, সেটা ব্যাচেলার্স এর সময় থেকে। এবং পরবর্তীকালে যেটা হয় যে আমরা ওই মাস্টার্সে যখন উঠেছি, মাস্টার্স ওঠার পরে একবার ওই কলেজ ইউনিভার্সিটি থেকে সব ছাত্রছাত্রীরা একবার একটা ট্রিপ প্ল্যান করে ঘুরতে যাওয়া হয়। তো বেসিক ব্যাপার হচ্ছে, আর আমি জীবনে কোনোদিন পাহাড় দেখি, আমি যেই পাহাড়ে প্রথম ঘুরতে গেছিলাম, আমি সেই পাহাড়েই অবস্থিত একটি গল্প নিয়ে সিনেমাটি, যেটা এখন নিয়ে যজ্ঞ চলছে আর কি। তো সেটা মানে ওই জায়গাটা অ্যারাউন্ডেই গল্পটিও তৈরি হয়েছে। তো এবার বিষয়টা যেটা হয় যে আমি আসলে, আমার মাথার তালটা কেটে গেছিল ঘুরতে গিয়ে পাহাড় এবং জঙ্গল দেখে। আমার একটা মানে আমার আমার একটা মানে গুণ বা সমস্যা যেটা যেটা বলা যায়, সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি খুব একটা ভালো মাল্টিটাস্কিং করতে পারি না। মানে অনেকে হয় যে এই চাকরি বাকরিও করছে, আবার একটা অন্য গান বাজনাও করছে, আবার আমি ঠিক পারি না। তো আমাকে যে কোনো একটা করতে হয়। আর যদি আমার একটা করতে গিয়ে মনে হয় যে আমি পরেরটার কথা ভাবছি, তাহলে আগেরটা ছেড়ে দিয়ে পরেরটাই করতে শুরু করি। তো যার ফলে যেটা হলো যে আমি যখন ওই আহ, যখন ফার্স্ট সেমিস্টারে পরে যখন মাস্টার্স এর সময় যখন ঘুরতে গেলাম, তখন আমি ওখানে গিয়ে যেটা হলো
সেটা হচ্ছে আমার যেন মনে হলো যে আরে আমি তো অনেক কিছু মিস করে গেছি জীবনে। এবং পরবর্তীকালে আমার মনে হলো যে আমি কেন মানে একটু এরকম কোনো ভাবনা চিন্তা করছি না যে আমি কিছু লিখতে চাই বা কিছু বলতে চাই বা গল্প বলতে চাই, এরকম জাতীয় একটা ব্যাপার। তো এইখান থেকে একটা দোলাচল শুরু হলো এবং আমি দেখলাম যে সেখানে হালকা ফিজিক্সটা একটু সাইডলাইন হচ্ছে। তখন আমি এই চিন্তায় ঢুকলাম যে যেহেতু ফিজিক্সটা সাইডলাইন হচ্ছে তাহলে কি আমি ফিজিক্সটা করে খেতে চাইছি না, মানে পেট চালাতে চাই না। তো এইসব চিন্তা ভাবনায় ঢোকার পরে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। সেই এক্সপেরিমেন্টের সময় সোমালদার সাথে আলাপ হয়েছিল। সেটিকে বলে একটা বিশ্ববিখ্যাত বাজে একটা সিনেমা বানিয়েছিলাম আমরা। তো সেটা হচ্ছে আইএফপি বলে, এবং আইএফপি আই থিঙ্ক সেটা বোধহয় সেকেন্ড কি থার্ড বছর ছিল, প্রচন্ড হাইপ ছিল একটা ব্যাপার। সেটা 48 ঘন্টা না 50 ঘন্টায় একটা সিনেমা বানাতে হয়। সেটা একটা খিচুড়ি। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে ওই হয় না যে বাচ্চা ভালো দেখতে হোক বাজে দেখতে হোক, গুণওয়ালা হোক বেগুন হোক যাই হোক, কিন্তু ছেলে আমার বাচ্চা আমার বা মেয়ে আমার, এরকম একটা ব্যাপার। তো ওই যতই বাজে সিনেমা হোক না কেন ওইটা ডিরেক্ট করতে পারে, আমার মনে হচ্ছিল একটা কিছু একটা হলো, মানে একটা মাথায় বিশাল পরিমাণ কেমিক্যাল লোচা হলো, যেটা আমার খুব আনন্দ পেলাম। এবং সেইটি হলো হচ্ছে ওই সেকেন্ড থার্ড সেমিস্টারের একটা কোনো একটা সময়। এবং আমি বুঝতে পারলাম আমার মনে হচ্ছে না আর পড়াশোনাটা বোধহয় করতে পারবো। তো মানে পড়াশোনাটা তখন শেষ করতে হবে বলে আমি বেসিক্যালি ভাবলাম 1 বছর হয়ে গেছে, এখন কি করে ড্রপ আউট করবো, তো আমি ঠিক আছে শেষ করি। তো এইটা হচ্ছে বেসিক, মানে একটা খুবই স্কেচি, এবং যত সময় গেছে তত দৃঢ়তাটা বেড়েছে যে আমি এটাই করতে চাই এইভাবে। আহ এইটা একটা বিষয়। এবং এবার আহ, এইটা হচ্ছে আমি কি করে এলাম, আমি খুব ডিপলি নিজেও ভুলে গেছি যে কি কি সব মাথায় হয়েছিল কি হয়নি, আমি ঠিক করে ভালো করে মনে নেই। কিন্তু ঘটনাগুলো হচ্ছে স্পেসিফিক এই ট্রিগার পয়েন্ট, যে আমি ঘুরতে গেছিলাম, সেখানে গিয়ে আমার কিছু কিছু জিনিস মনে হতে শুরু করেছিল। এবং পরবর্তীকালে ফিরে আসার পরে আমি ভাবলাম যে ঠিক আছে এরকম একটা এক্সপেরিমেন্ট করা যাক। 50 ঘন্টায় কোনোদিন সিনেমা বানাইনি, কিছু করিনি, শুধু জানি একটুখানি লিখতে পারি, কি করা যায় দেখি। তো ওইটা করতে গিয়ে মনে হয়েছিল ওইটা খারাপ হয়েছে, কিন্তু এটা হয়তো করতে চাই পরবর্তীকালে আরো অন্য কিছু। তো এইভাবে শুরু হয়। এবং আমি মূলত যেহেতু আমি যখন পড়াশোনা করেছি তখন আমি খুব থিওরিটিক্যাল ফিজিক্স ঘেঁষা পাবলিক ছিল। এবং অদ্ভুতভাবে আমি ব্যাচেলার্স অ্যাপারেন্টলি ফিজিক্স টিচার্স অ্যাসোসিয়েশন যাদবপুর ইউনিভার্সিটির যেখান থেকে একটা জার্নাল বেরোয়, সেখানে আমি আবার পেপার পাবলিশও করেছিলাম, এসব অনেক কিছু করেছিলাম। এবং ইভেন্চুয়ালি যেটা হয় যে লাস্ট সেমে যখন প্রজেক্ট করতে হবে, তো প্রজেক্টের সময় আমি আবার বেছে বেছে এমন সহজ প্রজেক্ট নিলাম যেন আমার উপরে চাপ কম পড়ে, যেন আমি সিনেমা করতে পারি, যেন যেন আমি ফাঁকি মারতে পারি, এমন এমন সাবজেক্ট নিলাম, মানে টু দ্য পয়েন্ট যে আমার কোন কোন বন্ধু কোন কোন সাবজেক্ট নিয়েছে সেই বন্ধুগুলোর থেকে নিই, কারণ অ্যাসাইনমেন্ট গুলো তাহলে তাদের থেকে সাহায্যটা পাবো, কারণ আমাকে যদি পুরো করতে আমি সময় দিতে পারছি না, আমি এখন দিতে চাই না, পড়াশোনাটা ঢুকতে চাইছি না, এরকম একটা বিষয় দ্বারা। এবং লাস্ট সেম যখন ব্যাচেলার সরি মাস্টার্স এর করছি, তখন বেসিক্যালি আমি পরপর 2-3 মাসের মধ্যে দুটো ছোট ছোট সিনেমা শুট করেছিলাম, সেটা সমলত জানে। এবং সেটি বেসিক্যালি আরেকটু আরেকটু বেটার কিছু করতে পেরেছিলাম, যেটা আইএসপি তে করেছিলাম তার থেকে একটু বেটার, কিন্তু অতটাও বেটার নয়। এবং সেটা ওই আর কি আহ, সেটা চলছে, এবং এদিকে আমার লাস্ট সেম শেষ হচ্ছে। তারপরে পুরোপুরি তো আমি সেমিস্টার শেষ হওয়ার পরে আমি এন্টায়ারলি আর সে বিষয়ে যাইনি। বাড়িতে তো একটা বম পড়ার মতন বম পড়েছিল, যখন বলছিলাম তাহলে আর পড়াশোনাটা করছি না। তো এরকম একটা বিষয়। আর হ্যাঁ, এইটা হচ্ছে মোটামুটি ওই ফিজিক্স থেকে কি করে এই অবধি এলাম। তারপরে তো অনেক কিছু হয়েছে, মানে খুব একটা ঘটনাবহুল জীবন আমার নয় সিনেমার দিক থেকে, কারণ মানুষ অনেক কিছু, মানে যারা একটু পাস আউট, মানে আমি ফর্মালি এডুকেটেড নই সিনেমা। তো আমি সিনেমা দেখে বা করে বা কথা বলে বা যারা কাজ করে তাদের সাথে আলোচনা করে 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 যেভাবে শিখেছি। তো যার ফলে মানে একটা সার্টিফিকেট থাকলে তো একটু সুবিধাই হয় বোধহয় হয়তো, কিন্তু আমার কাছে সেটা নেই, যার ফলে আমার জার্নিটা একটু কঠিন। এবং প্রবাবলি এই সিনেমাটা করে আরো কঠিন হতে চলেছে, তার কারণ সিনেমা বানিয়ে ফেলা অবধি ঠিক আছে, সেটা তাও খানিকটা পয়সা জোগাড় করা গেলেও, কিছু ভাবে করা গেলেও, প্রডিউসার প্রপারলি প্রডিউসার ফাইন্যান্সার না পাওয়া গেলেও হয়তো করা যেতে পারে। এবং কিন্তু সেটাকে করে ফেলে হচ্ছে আসল বিপদ, বিপদ ইন দি সেন্স, কারণ সিনেমাটা এবার নিয়ে আবার কি করবো, কারণ সিনেমা তো তেল নয় গায়ে দেবো মাথায় মাখবো, এবং অনেকগুলো টাকা, মানে মানে অনেকগুলো টাকা, মানে কেউ 1 কোটি টাকায় সিনেমা করতে পারে, আবার কেউ 5 কোটি টাকার সিনেমা করতে পারে, আবার কেউ 20 লাখ টাকায় সিনেমা করতে পারে, কিন্তু 20 লাখ টাকা তো একটা অ্যামাউন্ট অফ টাকা। এবার সেইটা কি করে রিকভার করব, লোককে কি করে টাকা দেবো, আর তার থেকেও সবচেয়ে বড় ব্যাপার হয় যে শুরুর দিকে সিনেমাগুলো অনেকটাই বন্ধুদের সাহায্যে কাজগুলো হয় অনেকটা, তাই তাদের ঘাড় দিয়েও চলে যায় যে ফি দিতে হচ্ছে না বা কম ফি দিলে হচ্ছে, অনেক কিছু ম্যানেজ করে। তো সমস্যাটা যেটা হচ্ছে তৈরি করার পরে কি হবে, কারণ সিনেমাটি থেকে আমি একটা নয়া পয়সা না কামালেও চলবে প্রথম সিনেমাটা থেকে এক্ষুনি, কিন্তু এই সিনেমাটি আমার একটা ইনভেস্টমেন্ট, এবং যারা কাজ করছে সেই সিনেমা তাদের একটা ইনভেস্টমেন্ট। তো সেই ইনভেস্টমেন্টটা হ্যাজ টু গো টু প্লেসেস সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো
that I am working like this, or these people are working like this, or so that it becomes like a certificate for like a film school for me, which will provide me ফিউচার কন্ট্যাক্টস ফর দ্য রেস্ট। মানে এইরকম কষ্ট করে তো একটা সিনেমাই করা যায়, তাছাড়া জমিদারের ছেলে না হলে দ্বিতীয় সিনেমাটা হবে না। তো অ্যাটলিস্ট দিস ফিল্ম হ্যাজ টু ওয়ার্ক আউট টু দ্যাট এক্সটেন্ট যে এই সিনেমাটা করে ফেলেছি, দেখো আমার কাছে কম টাকা ছিল, আমি সিনেমা নামাতে পারি, আমি সেটা জনগণ অব্দি খানিকটা পৌঁছে দিতে পারি, অ্যাটলিস্ট ফিল্ম ফেস্টিভ্যাল অব্দি পৌঁছে দিতে পারি। এইবার তুমি আমাকে টাকা দাও, আমি বেটার সিনেমা করবো বা অন্য কিছু বানাবো। তো সেইটা হিসেবেও যেন প্রথম সিনেমাটা ব্যবহৃত হয়, সেটার জন্য একটা মানে এবার কি হয় যে মানে আমার কাছে খানিকটা পয়সা আমি জোগাড় করেছি বন্ধুদের থেকে, খানিকটা নিজে ঢেলেছি, যা কিছু কয়েক বছরে অর্থ উপার্জন করেছিলাম সব ঢেলে দিলাম, হয়ে গেল। এবার তো আমি নিজেকে প্রডিউসার বলছি ঠিকই, কিন্তু প্রডিউসার তো অ্যাকচুয়ালি আমি নই। প্রডিউসার যেরকম টাকা জোগাড় করে, টাকা ঢালে, সেরকম সে বেসিক্যালি বাচ্চাকে বড় করার মতন ব্যাপার। বাচ্চা যতক্ষণ না কলেজে ভর্তি হচ্ছে বা বা বাইরে কোথাও যাচ্ছে, তো এবার সেই শেষ অব্দি নিয়ে যাওয়াটা একজন ডিরেক্টরের পক্ষে, স্পেসিফিকলি যারা শুরুর দিকে কাজ করছে তার পক্ষে সম্ভব না। তো আমি নিজেও পার্সোনালি এখন এই মানে এই টিডিএস প্রসেসটাতে ঢুকতে বাধ্য হচ্ছি যে আমাকে এখন অ্যাকচুয়ালি প্রডিউসারের সাথে একে ওকে তাকে কন্ট্যাক্ট করে একটা ভিডিও এক্সাপ পাঠালাম, একটা এটা পাঠালাম, একটা সিনপসিস পাঠালাম, একটা ট্রিটমেন্ট পাঠালাম, একটা ভিডিও পাঠিয়ে বললাম যে বেসিক্যালি পাতি ইমপ্রেস করার চেষ্টা করে যে দেখো এই শ্যুটটা করেছি। তো সেটা এখন করতে হচ্ছে, কারণ সেটা ছাড়া উপায় নেই। মানে আমি আর এগিয়ে নিয়ে যেতে পারবো আর্থিকভাবে, ব্যাপারটা শুধু আর্থিক নয়, ব্যাপারটা হচ্ছে যে তার বিয়ন্ডে সে তো মানে আমাদের কি হয় যে আমরা জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ সবই করছি, জুতো সেলাই করছি, ওই সিচুয়েশন সব শিখে নিলাম, কিন্তু শিখে নিলেই হবে না, কাজটা শেষ করলে হচ্ছে না। মানে একটা সত্যি শুনতে খারাপ লাগলেও সত্যি একটা মোড়ক থাকে, সে প্যাকেজিংটা করতে হয়। এবার যারা ভালো প্রডিউসার তারা সেটা বোঝে যে একটা মানে একটা মানে সিনেমাকে কিভাবে প্যাকেজ করলে সেই সিনেমাটা ফুলে ফেপে উঠবে আর কি, যেন সে ছোট না হয়ে যায়। তো সেটার জন্য সত্যি বলতে গেলে একটা প্রডিউসারের প্রয়োজন। এবার আমি সেটা খুঁজছি। এবার প্রসেসটা এখন অ্যাকচুয়ালি স্টাফার, কারণ এতদিন তো লোককে ব্লেম করতে পারতাম যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা হচ্ছে না। এখন নিজে করতে শুরু করছি যেহেতু, সেই জন্য এখন তো আর কাউকে বলতে পারবো না, এখন তো থুতু ছিট মানে ওপরে করলে তো নিজের গায়ে করছে। তো সিচুয়েশনটা ওরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন মানে ফর্মাল ফিল্ম মেকিং প্রসেসে একটা টাইমের পরে ঢুকতেই হয়, উইচ ইজ রিয়েলি টাফ। মানে কষ্ট করে একলা করে সিনেমা বানালেও একটা মারাত্মক কষ্ট, সেটা মারাত্মক কষ্ট। কিন্তু তারপরে হচ্ছে সিনেমাটা এত কষ্ট করে সিনেমাটা বানিয়ে নেওয়ার পরেও যে কষ্টটা থাকে, সেটার জন্য আমরা যারা কোট আনকোট আর্টিস্ট বা যারা ফিল্ম মেকার হয় তারা আর এটার জন্য প্রিপেয়ার থাকে না। এটার জন্য সত্যি ট্রেনিং দরকার হচ্ছে একটা প্রডিউসারের থাকে। তো এটা হচ্ছে আপাতত সিচুয়েশন। এবার আমি ভুলে গেছি তুমি কি কি জিজ্ঞেস করেছিলে সমল্লতা। না না আমরা মনে হয় আমরা মানে খুবই সুন্দর একটা কি বলবো মানে দৃশ্যপট দেখতে পেয়েছি। আমার কয়েকটা প্রশ্ন আছে এখান থেকে, রওনা একটু টেকনিক্যাল প্রশ্ন। তুমি বললে যে তোমার সে অর্থে কোনো সিনেমা সংক্রান্ত কোনো প্রথাগত পড়াশোনা নেই, কিন্তু প্রথাগত পড়াশোনা এক্সিস্ট করে আমাদের সোসাইটিতে, অনেকে সিনেমা নিয়ে পড়াশোনা করে। তো সেই পড়াশোনার পদ্ধতিটাকে আমাদের একটু বলবে যে কিভাবে সেই ধরনের স্কুলে বা ইউনিভার্সিটিতে যেতে হয়, সেখানে কি ধরনের জিনিস পড়ানো হয়, আর একজন যে প্রথাগত ভাবে সিনেমা শিখে আসছে আর তোমার মতো একজন যে অর্গানিক্যালি এই আর্টটা শিখছে, দুজনের ট্রেনিং এ বা দুজনের ম্যাচুরিটিতে কোথায় তফাৎ থাকে? এইটা হচ্ছে ধরো যদি কিভাবে কেউ পড়তে চায় বা যে চায়, দেখো আমাদের দেশে এখন কয়েকটাই নাম করা ইনস্টিটিউট আছে, মানে যেগুলো মানে কেউ তাও পয়সা দিয়ে চাইলে মানে ঢুকতেলেও ঢুকতে পারে আর কি। ঠিক আছে, প্রাইভেটে আমি যাচ্ছি না, আমি সব সরকারি বা মানে আধা সরকারি বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের। অ্যাটলিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে একটা রূপকলা কেন্দ্র বলে একটা জায়গা আছে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং। আরেকটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা আছে সেটা হচ্ছে এসআরএফটিআই, আর এসআরএফটিআই আরেকটা এরকম শাখা হচ্ছে এফটিআই। এবং এর বাইরে যারা আছে কলকাতাতে আছে খুব নাম করা হচ্ছে হুইসলিং বুটস, সেগুলো খুবই এক্সপেন্সিভ, সেই জন্য সম্ভব না, আমি সেগুলোতে গেলাম না। এবার এইখানে এখন যেটা করেছে, এখন আমাদের যেরকম আগে আগে আমি যখন মাস্টার্স পাস করে আমিও ভেবেছিলাম যে আমি ভর্তি হবো কিনা। এবার ভর্তি হতে গেলে তখন আমার মনে হয়, আমি একটু ভাষা ভাষা জানি আমি বলছি, তখন মনে হয় 4-5 লাখ টাকার একটি ফি ছিল, বা তার থেকে একটু কম বা একটু বেশি। ঠিক আছে, এবং ডিপার্টমেন্ট থাকতো হচ্ছে সাউন্ড ডিজাইন ডিপার্টমেন্ট, মানে এখনো আছে সাউন্ড সাউন্ড ডিজাইনের একটা ডিপার্টমেন্ট থাকে, সাউন্ডের একটা হচ্ছে এডিটিং এর, একটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং আর ডিরেকশন, একটা হচ্ছে অ্যাক্টিং, আর প্রোডাকশন ডিপার্টমেন্ট থাকে, প্রডিউসার মানে প্রোডাকশন ডিপার্টমেন্ট। এরকমই মনে হয়, যতদূর মনে হচ্ছে 5টা, এটা আমি এসআরএফটি এর কথা বলছি। এবং পরীক্ষা হতো, এখনো হয়, এখন একটা অদ্ভুত জিনিস করেছে, এখন ওই জয়েন্ট এন্ট্রেন্সের মধ্যে একটা এন্ট্রেন্স করেছে, কমন এন্ট্রেন্স। তো
তো সেটা 2-3টে ইনস্টিটিউট যারা এগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেগুলো সব কটার একসাথে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার পরে বেসিক্যালি গ্র্যাজুয়েট হওয়ার পরেই পরীক্ষা দেওয়া যায়, না স্কুল পাস করার পরেই পরীক্ষা দেওয়া যায়? না, গ্র্যাজুয়েট হতে হবে কিছু তো একটা। এবং হ্যাঁ, আমার যতদূর মনে পড়ছে, এবং একটা স্পেসিফিক জিনিস আছে, সেটা হচ্ছে সাউন্ড ডিজাইন এবং এডিটিং এ। আমার মনে হয় সাউন্ড ডিজাইনিং এ ফর শিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে 11-12। এডিটিংটা আমার মনে পড়ছে না। এটা হ্যাঁ, এটা রূপকলাতেও আছে, এসআরএফটিওতে আছে। সাউন্ড ইঞ্জিনিয়ারিং বা সাউন্ড ডিজাইনে ভর্তি হতে গেলে মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবেই। এবং কারণ আছে বিষয়পত্র, মানে সেরকম কিছু মানে খুব বেসিক অ্যাকোয়াস্টিক্স এর ব্যাপার তো। এবার অ্যাকোয়াস্টিক্স কিভাবে কাজ করছে, ফ্রিকোয়েন্সি থেকে কি করে একটা ফ্রিকোয়েন্সি কিভাবে বাদ দেবো, বেসিক্যালি একটু অঙ্ক আছে। এবার অঙ্কটা তো আর করতে হয় না, বেসিক্যালি প্রোগ্রামিং এর মধ্যে দিয়ে বা আমাদের যে টুলস গুলো থাকে বা মেশিন গুলো, সফটওয়্যার গুলোতে ইউজ করি, সেটা থাকে, কিন্তু খানিকটা বিদ্যে লাগে। মানে ওটা একটা প্রি রেকুইজিট যে গ্রাজুয়েশনে বা 11-12 বোধহয় সায়েন্স হলেও হয়ে যায়। তো এবং ডিরেকশনে সেরকম কোনো ব্যাপার নেই। এডিটিংটা আমার এক্ষুনি মনে পড়ছে না, অ্যাক্টিংটাতে অফকোর্স সেটা দরকার পড়ে না, প্রোডাকশনেও মনে হচ্ছে না সেরকম কিছু দরকার পড়ে। তো এবার বিষয়টা হচ্ছে যে গ্র্যাজুয়েশন করতে হয়, মানে দিজ আর ট্রিটেড অ্যাজ আ পোস্ট গ্রাজুয়েট কোর্স, ইটস নট আ গ্র্যাজুয়েশন কোর্স, ইটস আ মাস্ট, ইটস লাইক আ স্পেশালাইজেশন। এবং কোর্সগুলো 3-4 বছরে ইউজুয়ালি হয়, কিন্তু ডিরেকশন ডিপার্টমেন্ট থেকে মানে এক্সটেন্ড হয়ে যায় আর কি। মানে ওদের প্রতি বছরে শেষ করে উঠতে পারে না, ডিলে হয়, অনেক প্রজেক্ট জমা পড়ে, সেগুলো অ্যাসেসমেন্ট এসব ব্যাপার আছে। এবং রূপকলাতেও এরকমই ব্যাপারটা হয়। আর কিন্তু রিসেন্টলি যেটা আমি শুনেছি, বেশি দিন হয়নি, কয়েক বছরই হয়েছে, দামটি প্রচন্ড বেড়ে গেছে, স্পেসিফিকলি এসআরএফটি এর কথা বলছি। তো যার ফলে যেটা হতো যে একটা ডাইভার্সিফিকেশন যেটা হয়, যে একটু আর একটা সুবিধা হচ্ছে এসআরএফটি এর মতন জায়গায় পড়লে এসআরএফটি একটু সুযোগ সুবিধা বেটার, মানে টেকনিক্যাল ইকুইপমেন্টের দিক থেকে বা এডিটিং রুমের সেট আপের দিক থেকে, এসব দিক থেকে একটু মোটামুটি উন্নত মান। যার ফলে যেটা হয় যে এখান থেকে যেসব ছেলেমেয়েরা পড়ে, স্পেসিফিক্যালি সাউন্ড ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা, তারা ওদের হাফ অব্দি কোর্স না যেতে না যেতে ধারে কাছে বেশ কয়েকটা স্টুডিও গজিয়ে উঠেছে, তো ওরা ওখানে কাজ করতো। আর মানে তো ক্লাসে গিয়ে পড়াশোনা তো বোধহয় ফার্স্ট সেমিস্টারটা ওরকম একটা কিছু হয়, তারপরে তো ওরকম প্রজেক্ট বেসিসে কাজ চলতে থাকে। তো যার ফলে ওরা কি করতো, ওরা ওই যে 4-5 লাখ টাকাটা যে খরচ করে পড়ছে, ওটা গায়ে লাগতো না, কারণ ওরা অলরেডি ফ্রিল্যান্সিং করে টাকা তুলতে থাকতো। তো এরকম একটা বিষয়। কিন্তু এখন বোধহয় সেই অর্থের ব্যাপারটা বোধহয় প্রায় দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, যার ফলে মানে গ্রামগঞ্জ থেকে আসা লোকজন অনেক সংখ্যায় কমে গেছে, কারণ তারা তাদের পক্ষে ইনিশিয়ালি ওরকম একটা ব্যাপার দেখেই ভয় পেয়ে যায়। তো এইটা হচ্ছে প্রসেস। এবং কি করে পড়ায় হচ্ছে, বেসিক্যালি ওদের সবকটা ডিপার্টমেন্টই আমি যতদূর জানি, ফার্স্ট একটা সেমিস্টার বা এরকম একটা কিছু ব্যাপার আছে না, 1 বছর ওদের কমন সবার একসাথে ক্লাস হয়। তারপরে বেসিক্যালি ওদের ভাগ হয়ে যায় হচ্ছে, বেসিক্যালি ওদের একটা মানে ওদের প্রজেক্ট করতে, একটা হচ্ছে ডায়ালগ প্রজেক্ট। ডায়ালগ প্রজেক্ট মানে হচ্ছে বেসিক্যালি একটা টিম উইল বি অ্যাসেম্বল। এইটা হচ্ছে আমি কারোর থেকে জিজ্ঞেস করিনি, কিন্তু আমাদের অনেক ধারে কাছে বন্ধু বান্ধব পড়তো, আমি যা শুনতাম বা যা পড়তো তাদের থেকে আমার আন্দাজ আর কি, আমি এক্স্যাক্টলি বলছি না বিষয়টা। তো যেটা করতো বেসিক্যালি একটা ডায়ালগ প্রজেক্ট, মানে বেসিক্যালি someone has to write the মানে someone from the script writing department বা direction department will write the script, but will have write a scene. uh, some of the editing cinematography, sorry I really forgot, cinematography department আছে, sorry I'm really sorry. তারপরে ধরো যে ক্যামেরা করবে, সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট থেকে একটা প্রজেক্টের জন্য একজনকে, বেসিক্যালি বন্ধু বান্ধব তো, এবার সিলেকশন করা হয় যে একটা একটা করে টিম তৈরি হয়। এবার সাউন্ড ডিপার্টমেন্ট থেকে একজন সেই সাউন্ডটা করবে, সিং সাউন্ড করা হবে। তারপরে প্রোডাকশন ডিপার্টমেন্ট উইল লুক আফটার দ্য প্রোডাকশন, যে কত টাকা তুলতে হচ্ছে, কত টাকার একটা বাজেট দিতে হয়, যে কত টাকা লাগবে এটা শুট করতে, রেকুইজিশন দিতে হবে, যে যে ইউনিভার্সিটির মধ্যে যা জিনিস আছে সেটা দিয়ে হবে কিনা, বেসিক্যালি পুরো ব্যবস্থাপনাটা প্রোডাকশন ডিপার্টমেন্ট সামনে। তো এরকম সবকটা ডিপার্টমেন্টকে মিলিয়ে মিলিয়ে একটা ডায়ালগ প্রজেক্ট হয়, একটা ওয়ান টেক প্রজেক্টের মতন একটা হয়, কি যেন নাম ভুলে গেছে, সেটা হচ্ছে একটা টেকে একটা কত মিনিটের একটা হয়, ওদের একটা টাইমিং স্পেসিফিকেশন। তারপরে একটা ডায়ালগ প্রজেক্ট একটা একটা থাকে, প্রবাবলি ওদের নন ডায়ালগস একটা কিছু থাকে, যেখানে ডায়ালগ ইউজ হয় না। তো এরকম পরপর পরপর অনেকগুলো প্রজেক্ট হয়, ইভেন্চুয়ালি ইট কালমিনেটস ইনটু ডিপ্লোমা ফিল্ম। এবার ডিপ্লোমা ফিল্মটায় ওই টিম বিল্ডিংটা এরকম করেই হয় যে একজন ডিরেকশন ডিপার্টমেন্টের একজন ডিরেক্ট করবে, সে লিখছে, বা সে অন্য কারো হেল্প নিয়েও লিখতে পারে, তাতে অসুবিধা নেই। এবার এডিট ডিপার্টমেন্টের থেকে একজন এডিট করবে, প্রোডাকশন ডিপার্টমেন্টের ছেলেপুলেরা কাজ করবে, সাউন্ড ডিপার্টমেন্টের ছেলেরা সাউন্ড করবে, সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্টের, এরকম পুরো করে একটা ডিপ্লোমা ফিল্ম দাঁড়াতো, এবং ভালো একটা বাজেট দেয় আর কি। মানে
সিনেমার জন্য তো টাকা কখনোই মানে যথেষ্ট নয়, যত টাকা খরচ করে যত বেশি গুড় দেবে তত মিষ্টি হবে। তো ওদের একটা ভালো বাজেট থাকতো, এখন বোধহয় অনেক সমস্যাও চলছে আর কি, অনেক সময় স্প্লিট বাজেট হয়, মানে প্যান্ডেমিকে স্প্লিট বাজেট হয়ে গেছে, টোটাল বোধহয় 10-12 লাখ টাকার একটা বাজেট থাকে একটা 40-45 মিনিট সিনেমার জন্য। বাজেট স্প্লিট হয়ে যায় মানে তখন হাফ বাজেটে দুটো, মানে হাফ বাজেটে একজনকে কাজ করতে হয়, এইসব ব্যাপার। তো ইভেন্চুয়ালি এই প্রসেসটা হয়, এবং 3-4 মানে কোর্সটা যতদিনেরই থাকুক না কেন একটু তার থেকে বেশি লেগে যায়, কারণ বেসিক্যালি ডিপ্লোমা ফিল্ম জমা হয়ে যায়, মানে স্পেশালি ধরুন প্যান্ডেমিকের সময় কি হলো, অনেক সিনেমা হলো না একসাথে হতে শুরু করলো, জমলো, খাতা জমার মতন সিচুয়েশন তৈরি। তো 3-4 বছর মতন লাগে, তার থেকে বেশিও অনেক সময় লাগে। এইটা হচ্ছে আপাতত ব্যবস্থা, এবং এখান থেকে গিয়ে কি যেটা হয় সেটা অফকোর্স একটা ফর্মাল এডুকেশনের তো একটা ব্যাপার আছে। আজকে আমি মানে একটা হয় যে খুব সাইন্টিফিক্যালি প্রপার ইউটিলাইজেশন, আমি স্পেসিফিক্যালি বলছি না ডিরেকশন ডিপার্টমেন্ট বা রাইটিং ডিপার্টমেন্ট কেউ কিছু শেখাতে পারে, ঠিক আছে। আমার এটা মনে হয় যে যদি এরকম কোথাও একটা যেতে হয় তাহলে রাইটিং ডিপার্টমেন্ট বা স্ক্রিপ্ট রাইটিং ডিপার্টমেন্ট বা ডিরেকশন ডিপার্টমেন্টে যাওয়ার কোনো মানে আমার মনে হয় না, কারণ এইটা তো সত্যি তোমাকে কেউ শেখাতে পারবে না, কি করে ডিরেক্ট করতে হয় এটা শেখানো সম্ভব নয়। যেটা সত্যি শিখে লাভ আছে আর্থিকভাবে, কর্মব্যবস্থার ভাবে, এবং কন্ট্যাক্ট সব স্ট্রিমেরই তৈরি হতে পারে, মানে সব ডিপার্টমেন্টে, কিন্তু সেদিক থেকে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট, এডিট ডিপার্টমেন্ট, সাউন্ড সাউন্ডের ডিপার্টমেন্ট, কারণ এগুলো খুব মানে আর্টের সাথে ডিল করছে ঠিকই, কিন্তু মানে ফর্মুলেশনটা খুব টেকনিক্যাল একটা ডিপার্টমেন্ট, যেই টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো না থাকলে একটা ডিরেক্টরের চিন্তা ভাবনা কি ছিল, কাগের ড্যাং না বগের ড্যাং কিছুই মানে দাঁড়াবে না। তো ইভেন্চুয়ালি সিনেমাটা কিন্তু এডিটেবলি ফাইনালি তৈরি হয়, এবং স্পেশালি আমরা যেভাবে সিনেমা তৈরি করি, কারণ ইন্ডাস্ট্রিতে অনেক সময় খুব সেটফুল ভাবে সিনেমা তৈরি হয়, যে একদম যা লেখা আছে সেভাবে পেপার, সেটাকে বলে আমরা বলি পেপার এডিট, মানে পেপারে এডিটটা হয়ে যায়, যে কতটা রাখবো, কোন সিনটা কিভাবে করবো, কোনটার পরে কোনটা রাখবো। আরেকটা হয় যে যে ধরনের আমরা এডিট করি সেগুলো ট্রায়াল এন্ড এরারে হয়, যে আমি লিখে, মানে আমি খুব বেসিক এক্সাম্পল বলছি, আমি যখন সিনেমাটা বেসিক অ্যাসেম্বলি করি, মানে আমার যে শর্ট যে সিনের ভালো লেগেছে, পরপর স্ক্রিপ্টে যা লিখেছিলাম পরপর আমি সাজিয়েছি, সে সাজিয়ে আমার এখনো দুটো শিফটে শুট হয়েছে। তো একটা যে সবচেয়ে বড় শিফট ছিল, লাস্টের শিফটটা, সেটা আমার 3.5 ঘন্টার ফুটেজ দাঁড়িয়েছে, মানে আমি জাস্ট বেসিক অ্যাসেম্বলি করেছি, কিন্তু এমন না যে আমি সব ফুটেজ রেখে দিচ্ছি, আমি বেসিক অ্যাসেম্বলি মানে টপ টু বটম। এবং এই সিনেমাটি একটু স্লো প্রকৃতির সিনেমা, যার ফলে হয়েছে আমার প্রবাবলি স্ক্রিপ্ট হচ্ছে মাত্র 70 পাতা, কিন্তু ঠিক আছে, জাস্ট 70 পেজেস, 71 পেজেস প্রবাবলি, ওটা 19-20 সালে 70 পেজেস অফ স্ক্রিপ্ট, যার মধ্যে 52-3 পেজেস অফ স্ক্রিপ্ট বেসিক অ্যাসেম্বলি যখন আমি প্রথমবার করেছিলাম তখন দাঁড়িয়েছিল আমার 3.5 ঘন্টা। এবং আমি তখন বুঝতে পেরেছিলাম যে এক তো হচ্ছে এটা করা সম্ভব নয়, দ্বিতীয় হচ্ছে আমার নিজেরই পোষাচ্ছে না। এবার তখন এডিট মানে বেসিক্যালি যা লেখা হচ্ছে তার থেকে নেগেটিভ থেকে হালকা হালকা, এমন বিশাল কিছু চেঞ্জ নেই, সেটা কমিয়ে বাড়িয়ে একটা ব্যাপার স্যাপার করে ইভেন্চুয়ালি দুটো পুরো শিফটের একটা দাঁড়িয়ে এখন যেটা সমালোচনা দেখেছি সেটা বোধহয় 2 ঘন্টা 34 মিনিট সামথিং, বা 2 ঘন্টা 36 মিনিট। মানে আমি যদি জাস্ট জুড়ে দিতাম তাহলে প্রবাবলি আমার 4.5 ঘন্টা হয়ে যেত। তো ওরকম একটা ব্যাপার। তো এবার যেটা হয় যে ফর্মাল এডুকেশন একটা লাভ হচ্ছে এই স্পেসিফিক 3টে ডিপার্টমেন্ট যেগুলো বললাম খুব টেকনিক্যাল ডিপার্টমেন্ট, এগুলো তো পড়লে খুব ভালো, কারণ মানে এগুলো তো শেখার জিনিস আছে কিছু। এবং সব সময় আর বেসিক্যালি একটা সুবিধা হয় কি, যে যেটা যদি তুমি জানো যে তোমাকে কি করতে হবে তাহলেই তুমি অন্য একটা কিছু করতে পারবে, যতক্ষণ তুমি জানোই না তোমাকে কি করতে হবে ততক্ষণ তুমি জানোই না যে তুমি নিয়মটা ভাঙবে কি করে, মানে একটা সবসময় একটা প্রসেস থাকে যে আমি ট্রেডিশনালি একটা কাজ করছি, আমি এই কাজটা পরের কাজটা একটা অন্য কিছু, সেটা থেকে ভেঙে বেরিয়ে অন্য কিছু, কিন্তু আমি বেসিকটা অনেক সময় যেটা হয় যে বেসিক শেখাটা যদি না থাকে, তো এখন বেসিকটা শেখা তারপরে সেখান থেকে ভাঙা নাকি না, অনেকে যেটা হয় যে আমাদের যেটা হতো যে আমরা শুরু থেকেই এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিচ্ছি অনেক সময় without knowing actually how it should be done, then we break, মানে basically you need to know, it's helpful if you know the rules and then you break them। এবার আমাদের এটা ঘেটে যেত আর কি, আমাদের মানে আমার এখনো হয়, সবারই হয় নিশ্চয় অনেকেরই, যে রুলসটা প্রপারলি জানি না অথচ আমি ভাঙতে শুরু করে দিচ্ছি, তো এবার অনেক সময় সমস্যা তৈরি হয়। বলছি না এটা ম্যাসিভ সমস্যা, কিন্তু এটা একটা ব্যাপার। এবং যেটা সত্যি হেল্পফুল এইসব ইনস্টিটিউটে পড়ার জন্য যে কোনো ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে গুড কন্ট্যাক্টস, ইফ ইউ ক্যান মেক গুড কন্ট্যাক্টস অফকোর্স। তো সেইটা হলে ইফ ইউ ক্যান মেক গুড কন্ট্যাক্টস ইট গোজ দ্য লং ওয়ে। সেকেন্ড অফ অল টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতে শিখলে অ্যাকচুয়ালি কাজের মানে কলকাতায় না হলে বম্বে বা দিল্লিতে কাজের একটা ব্যবস্থা হয়, স্পেসিফিকলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট বলছি, মানে আমাদের এখানে সাউন্ড ডিপার্টমেন্টে আমি যতজনকে চিনি, কেউ ভালো কেউ মন্দ কেউ মাঝারি ছিল, কিন্তু কেউ আজকে কলকাতায় বসে নেই।
সব আজকে বম্বে চলে গেছে। হ্যাঁ মানে এবার বম্বেতে যেভাবে কাজ হয়, মানে আমাদের এখানে সাউন্ড ডিজাইনার একলা বসেই সব কাজ করে ফেলে, কিন্তু সত্যি কাজ হয় হচ্ছে একজন ফলি ম্যানেজমেন্ট করে। মানে এই যে আমি দেখুন একটা চুটকি দিলাম, এই চুটকির আওয়াজটা আমি যদি অ্যাক্টর হই, আমি চুটকি দিচ্ছি, এবার এটা আমাকে রিক্রিয়েট করতে হবে, চুটকির আওয়াজটা ফলির মধ্যে পড়ে, এরকম জাতীয় জিনিসপত্র বলে ফলি। তো এই ফলি ম্যানেজ করবে একজন, মানে সব ফলি আমি রেকর্ড করে নিচ্ছি স্টুডিওতে, সেটা একজন ম্যানেজ করবে, সেটার জন্য একটা একটা টিম থাকে। এবার অ্যাম্বিয়েন্ট ট্র্যাক হবে, মানে হাওয়া দিচ্ছে কোথায়, কোথায় ঝড় বইছে, কোথায় গাড়ি চলছে, কেউ প্যাক প্যাক করছে, কেউ কথা বলছে, একটা কিওটিক কোনো একটা কিছু শুনতে পাচ্ছে, সেইটা ডিল করার জন্য যত সাউন্ড ট্র্যাক আছে সেটা ডিল করার জন্য ট্র্যাকলেইং এর জন্য, মানে ট্র্যাকলেইং মানে হচ্ছে পর 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 ট্র্যাকে সাজাতে হয়, মানে একটা সফটওয়্যার মধ্যে। তো সেইটার জন্য একটা আলাদা টিম আছে। এবং ডায়ালগ কেটে 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 ঠিক করবে, তাদেরকে ট্রিটমেন্ট করবে, কারণ নয়েজ থাকে, বেসিক অ্যামাউন্ট অফ একটা ফ্লোর নয়েজ বলে একটা জিনিস হয়, সেটা থাকবেই। মানে আমরা যদি খুব নিশ্চুপ একটা জায়গায় একটা হোয়াটসঅ্যাপেও রেকর্ড করি, আমি জানি না হোয়াটসঅ্যাপে হয় কিনা, একটু সেন্সিটিভ যদি কোনো ডিভাইস হয় সেটাতে রেকর্ড করলে দেখবে একটা আসছে, এবং এটা তো সিনেমায় শুনতে পাই না ইউজুয়ালি, যদি না ইউজ করা থাকে। তো এইগুলোকে ট্রিটমেন্ট করা, ডায়ালগ কেটে 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 বসানো, সেইটার জন্য একটা আলাদা টিম থাকে, এরকম হাজার একটা ডিপার্টমেন্টের টিম থাকে। তো আমি কয়েকজনকে চিনি, তার ওই রকম একটা টিমে কাজ করছে, বিশাল কিছু করছে না কিন্তু করে খাচ্ছে আর কি, তাতে সে খুশি হলে আর তো কিছু বলার নেই। তো টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলোতে কাজ করলে বা কাজ শিখলে একটা কাজের একটা বহুল পরিমাণ সম্ভাবনা, কাজ কন্ট্যাক্ট, পরবর্তী গেলে কিছু করা যেতে পারে, টাকা পয়সা কামানো যেতে পারে, এইসব তো আছে। তো এইটা আর কি। তুমি টেকনিক্যাল দিকটা হাইলাইট করলে না, সিনেমা বানানোর যে টেকনোলজি সেটা তো খুব র্যাপিডলি ইভলভ করছে। মানে আজ থেকে 10 বছর আগে যখন হয়তো তুমি শুরু করেছো সিনেমা বানানো, যে টেকনোলজি অ্যাভেলেবেল ছিল এখন নিশ্চয়ই অনেকটা পাল্টে গেছে। সেগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখো কি করে, বা কিভাবে সেই সেই দেখো পিকচারটা কিভাবে পাল্টাচ্ছে? এইটা মানে কি আমি অতটা জানি না, মানে হ্যাঁ মানে ক্যামেরা আসছে অনেক কিছু, মানে আমি যখন শুরু কাজ করতে শুরু করেছি তখন মানে ফুল এইচডি, মানে 1920 বাই 1080p, এইটা যদি পেয়ে যেতাম মানে আমরা উদ্ধার হয়ে গেছি। তার কয়েক বছরের মধ্যে 4K চলে এলো, তারপরে এখন 8K চলে এলো। এখন 8K 4K অব্দি জিনিসটা থাকলে কোনো অসুবিধা নেই, এটাতে ফিল্ম মেকিং কিছু তফাৎ হয় না, ঠিক আছে। হ্যাঁ কিছু সিনেমা হয় এখন, এখন কেউ যদি বলে আমি ডিউনটা বানাবো সিনেমাটা আমি 1920 1080p, তাহলে হয়তো সত্যি, কারণ অনেক সিনেমা হয় যে খুব ভিজুয়াল ইম্প্যাক্টটা খুব প্রয়োজন পড়ে, সেখানে সেই সিনেমায় হয়তো অত্যাধুনিক মানে একটা ক্যামেরা ইউজ করার বা একটা খুব ভালো টেকনোলজি ইউজ করার প্রয়োজন পড়ে। কিন্তু ইউজুয়ালি আমি যদি খুবই স্টোরি ড্রিভেন ক্যারেক্টার ড্রিভেন জিনিসপত্র করি, তাতে দুটো তিনটে ব্যাপার, মানে এবার অনেক সময় হয় একটা সিনেমা একটা জায়গায় প্রয়োজন খুব, আমি একটু কিছু খুব সুন্দর বা খুব অ্যাস্থেটিক বা কিছু একটা খুব ভিজুয়ালি ইম্প্যাক্টফুল কিছু একটা দেখাবো, যেটার জন্য আমাকে ভালো একটা কিছু ইউজ করতে হবে, তো আমি ইউজ করতে পারি। এবং সেইটা খুব যে মানে আমি 2016 থেকে এগুলো করছি। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি আমার হাতে খড়ি হয়, আমার ল্যাপটপে পুরোনো একটা পচা ল্যাপটপ ছিল এসুসের, সেটাতে আমি প্রথম এডিটিং সফটওয়্যার দিয়ে শেখা শুরু করি। তো এবার হ্যাঁ এডিটিং সফটওয়্যার অনেক, মানে কিরকম আমি বলছি, আসলে ক্যামেরা ইমপ্রুভমেন্টটা, মানে যত ভালো ভালো আমি যদি ক্যামেরা টেকনোলজি দিয়ে ভাবি, ক্যামেরার ইমপ্রুভমেন্টে ক্যামেরা প্রচুর ভালো ভালো বেরোচ্ছে, তার সাথে স্টোরেজ ডিভাইস বড় বড় বেরোচ্ছে এবং দামি দামি, এবং তার সাথে প্রসেসর বড় বড় দামি দামি বেরোচ্ছে, এবং তার সাথে আমার গ্রাফিক্স কার্ড প্রচুর দামি দামি বেরোচ্ছে, এই পুরো ব্যবসাটা একসাথে, ঠিক আছে। মানে আজকে আজকে একটা কনজিউমার ক্যামেরা 4K নিয়ে ঘুরে বেড়াচ্ছে, 6K নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে আমাদের দেশে ব্ল্যাক ম্যাজিক প্রো 6K বলে একটা ক্যামেরা হয়, যে ক্যামেরাটি আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ অ্যাপারেন্টলি খানিকটা, এখন সিনেমা টিমে অনেকে শুট করে ভালো, মানে মধ্য বাজেটের সিনেমা শুট হয়, কিন্তু ওটা বিদেশে ওটা ওয়েডিং ফটোগ্রাফিতে বা ওয়েডিং ভিডিও করার জন্য সেকেন্ডারি টার্সিয়ারি ক্যামেরা হিসেবে ইউজ হয়, ঠিক আছে। এবার একটা একটা প্রো কনজিউমার ক্যামেরা, ভালো ক্যামেরা মন্দ ক্যামেরা আমি যাচ্ছি না, সে 6K দেয়, আমি সে 6K দিয়ে গায়ে দেবো না মাথায় রাখবো, কিন্তু যেহেতু মার্কেট এসছে, কারণ এখন ইভেন্চুয়ালি এমন একটা জিনিস করে দিয়েছে, মানে এটার সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে রাজনীতি এবং ক্যাপিটালিজম। এমন একটা সিচুয়েশন করে দিচ্ছে তুমি চাইলেও মানে 1920 পাবে না কোথাও, তুমি আর 1080p ফুল এইচডি বলতে যেটাকে আমরা বুঝতাম সেটা তুমি পাবে না কোথাও, ইটস নট পসিবল ফর ইউ, সো ইউল বি ফোর্সড টু বাই সাচ আ ক্যামেরা বিকজ দেয়ার আর নো ফাকিং ক্যামেরাস এনিমোর, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি যেটা হয় যে ক্যামেরার এবার তোমাকে 4K নিতেই হবে, এবার 4K যখনই তুমি নেবে তখনই তোমাকে এসডি কার্ড দামি কিনতে হবে, তখনই তোমাকে হার্ড ড্রাইভ কিনতে হবে। এবার এবার ওই ভারী ফুটেজ, এবার যখনই
কনজিউমার লেভেলে থেকে একটু ভালো কিনবে, তো বেসিক্যালি অনেকগুলো ফ্যাক্টরস থাকে, যে বিট রেট, তারপরে 4:2, মানে বেসিক্যালি কালার স্পেসের একটা অঙ্কের ব্যাপার আর কি। একটু কালার স্পেস বলে একটা ব্যাপার হয়, যে এসআরজিবির একরকম কালার স্পেস হয়, রেক্স 709 এর কালার স্পেস আরো বড়, তারপরে ডিসিআই এর কালার স্পেস আরো বড়। বেসিক্যালি ওটা হচ্ছে মানে একটা অঙ্কের প্লট যদি হয়, একটা এরকম 3D গ্রাফ, যার মধ্যে বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর একটা বড় ট্রায়াঙ্গেল ফর্ম করছে, আর একটা পলিগনের মতন ফর্ম করছে, বেসিক্যালি শেপটা বাড়ছে, তো কালার স্পেস গুলো ওরকম হয়। এবার তুমি যত একটু একটু করে ক্যামেরাটা, মানে এবার ধরো এখন মানে 2.5 লাখ টাকাটা অনেক টাকায়, কিন্তু প্রায় 2.5 লাখ টাকা একটা বডি পাওয়া যায় যেটা হচ্ছে 4:10 বিট দেয়, দেয় না, কিন্তু 4:10 বিট। মানে সত্যি বলতে গেলে আজকে আমি যদি খুব বিশাল বড় চাকরি করি, আমার ইচ্ছা করছে একটা ভালো ক্যামেরা কিন্তু আমি কিনে ফেলবো, কিন্তু প্রবলেম হচ্ছে যে ওটা কিনে আমি ওটা দিয়ে কি করব। মানে আমি আজকে একটা ভিডিও শুট করলে আমার মাথায় হাত পড়ে যাবে, কারণ আমাকে ওটা স্টোর করতে গেলে একটা ভারী জিনিস কিনতে হবে, বা ওটাকে দেখতে গেলে বেসিক প্রসেস করতে গেলে, যে আমি একটা হোম ভিডিও বানিয়েছি, আমার খুব দামি ক্যামেরা আছে ভুল করে, আমার একটা হোম ভিডিও তৈরি করেছি, আমি বাড়িতে বার্থডে পার্টি সেলিব্রেট করেছি ছোট, সে আগে যেরকম করতাম, এবং আমি সেটাকে এডিট করে আমি বাড়ির সবাইকে দেখাবো, কিন্তু আমি সেটা করতে পারবো না, কারণ ওই ফুটেজটা নিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। আমার বেসিক সিস্টেম যদি হয়, তখন আমাকে ডেস্কটপ ল্যাপটপটাও বাড়াবাড়ি একটা কিছু কিনতে হবে। তো এইটার সাথে সিনেমার যতটা সম্পর্ক আছে, তার থেকে বেশি ক্যাপিটালিজমের সম্পর্ক। এবার হ্যাঁ, এবার কেউ যদি এখন বলে যে এআই চলে এসছে, তুমি কি করে সিনেমা বানাবে, বা ফিল্ম মেকার বা মনুষ্য চিন্তাধারা তো তাহলে ছোট করে দেওয়া যায়, এইটার আমার কাছে কোনো মানে আমি জানি না। সত্যি আমার মাঝে মাঝে ভেবেও ভয় লাগে যে এআই নাকি এখন এরকমও চলে এসছে, যেগুলো বললে একটা সিনারিও বললে সেটা তোমাকে ভিডিও বানিয়ে বলে দেবে, এবং ভিডিওটা তোমাকে দিয়ে দেবে, তুমি কোন কোন অ্যাক্টরকে দেখতে চাইছো, কোন কোন ক্যারেক্টারে, সেসব বললে নাকি সিনেমাটা করে দেবে তোমাকে। তো আমি জানি না সেটা হলে কি হবে, তাহলে আমাদের সিনেমা বানানো, আমি তো এমনি বানিয়ে যে প্রচুর ভাত ডাল খেতে পাচ্ছি তা নয়, তাহলে পুরো বন্ধ হয়ে যাবে। এবং অ্যাকচুয়ালি আমেরিকাতে এটা নিয়ে একটা প্রোটেস্ট হয়েছিল, যেটা রাইটার্স গিল্ড এবং অ্যাক্টার্স গিল্ডরা একসাথে করেছিল। রাইটার্স গিল্ডের ছিল হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন, এরকম বড় বড় যারা হাউস আছে, বা এটা তো ধরো ওটিটি, বড় বড় যারা হাউস আছে, যে প্যারামাউন্ট, ইউনিভার্সাল, তারা বেসিক্যালি ফি নিয়ে একটা সমস্যা হচ্ছিল, এবং একটাদের একটা জিনিস করেছিল, সেটা হচ্ছে একটা নতুন এআই বেরিয়েছে, যে এআইটা তোমার ধরো আমি এক্সট্রা হিসেবে কাজ করি একটা সিনেমা, যে আমি একটা আজকে একটা মুদিয়ালার ক্যারেক্টার করবো, তো আমার মুখটা ওদের প্রোফাইলে আছে, ওদের ভিডিওতে আছে, তো এমন একটা এআই বার করেছে যে ওই এআইটা আমার একবার অ্যাক্টিংটাকে নিয়ে রেপ্লিকেট করে আমার আর প্রয়োজনই নেই। তার মানে এক্সট্রাস যত ছিল তাদের আর প্রয়োজন থাকবে না, রিডান্ডেন্ট হয়ে যাবে। তো সেটা নিয়ে একটা লম্বা অনেক দিন একটা হলিউডে সমস্যা চলেছে, যার পরে ওরা এগ্রি করেছে যে এগুলো করতে পারবে না। তো এবার বেসিক্যালি টেকনোলজি এবার কাজে ইউজ করতে পারলে ভালো। মানে এবার টেকনোলজি আসার ফলে যেটা হচ্ছে যে অনেক সময় অনেক রকমের খুব বেসিক, মানে আমরা এআই এআই বলতে বিশাল ভাবছি, বিশাল একটা কিছু ব্যাপার, কিন্তু খুব বেসিক বলতে গেলে তো একটা বেসিক অ্যালগোরিদম। এবার আমি স্পেসিফিকলি বলছি, আমি 2015-16 সালে যে সব সফটওয়্যার এডিট করতাম, তো আমাদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে মোশন স্টেবিলাইজিং বলে একটা জিনিস হয়। সেটাতে বেসিক্যালি অনেক সময় হয় না যে ক্যামেরা একটু কাঁপছে, বা এবং সামান্য, বেশি কি বিশাল কিছু করা যায় না, কিন্তু এবার আমার মনে হলো যে ঠিক আছে, কাঁপছে, এটা দুলুনি যদি আমি করতে চাই। এবার আমি ওভার দ্য ইয়ার্স দেখছি যে 2014-15 সালে 16 সালে যে ইয়ে ছিল, যে সফটওয়্যার ইউজ করতাম, সেই সফটওয়্যার এখন অনেক ডেভেলপমেন্ট, মানে ওইগুলো কিন্তু এক এক ধরনের অ্যালগোরিদম, যেটা ওই এআই এর মতনই, মানে একটা বট নেই শুধু, যে আমার সাথে কমিউনিকেট করতে পারে না, কিন্তু ওকে যদি আমি একটা ফুটেজ দিই, তার উপরে যদি আমি একটা প্লাগ ইন ফেলি, ওরকম ফেলে যদি আমি ঠিক করে দিই যে আমি কত পার্সেন্ট শেক চাই, বা কত পার্সেন্ট স্মুথনেস চাই, বা কি চাই না চাই, সেই ডিটেলসটা যদি আমি দিয়ে দিই, সেটা দেওয়া যায়। এবার সেটা করলে কিন্তু ওই একটা এআই এর মতনই ব্যাপার, যে ও একটা হিসেব কষে 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 একটা কিছু মডারেট আমাকে দেবে, আমার পছন্দ না হলে আমি প্যারামিটার চেঞ্জ করে করে দেখবো যে আমার কোনটা বেটার লাগছে। সেই দিক থেকে অনেকটা প্রযুক্তিগত মানে ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এই সবের জন্য কি খুব বেশি মানে আমাদের দেশে যখন পুরোনো 30-40 বছর আগের সিনেমা, যেগুলো এখন আমরা বলি আহা হা কি ভালো সিনেমা, সেগুলো ঝিরঝিরে সিনেমা, সেগুলোর সাউন্ড ভালো নয়, সেগুলোতে কখনোই স্টেবিলাইজেশন বলে কিছু বস্তু ছিল না, তখনকার দিনে শুধু হ্যান্ডহেল্ডই করা হতো, হ্যান্ডহেল্ড মানে হ্যান্ডহেল্ড, কাব্যে তো কাব্যে কিছু করার নেই। তারপরে সেরকম করে কালার গ্রেড হতো না, এখন তো রাতকে দিন, দিনকে রাত করা যায়, মানে চিটিং এর অনেক রাস্তাও বেরিয়েছে। তো মানে ওটা এগোচ্ছে এখন, বিশাল এফেক্ট, মানে সব রকম ইন জেনারেল বিশাল এফেক্ট আমার মনে হয় না এখনো করে। যেটা বেসিক্যালি করে সেটা হচ্ছে একটা সিনেমা কি করে মানুষের কাছে পৌঁছচ্ছে, সেইটা ফিল্ম মেকিং কে হ্যাম্পার করে, বা কন্টেন্টকে, মানে একটা ওটিটি এসে আজকে কি রেভলিউশনাইজ করছে, বা আজকে ওটিটি আসছে বলে আমি কি কি কন্টেন্ট বানাতে শুরু করে দিচ্ছি প্রতিদিনকার একটা ব্যাপার করার জন্য, এই কমার্শিয়ালাইজেশন বা এই ইমপ্রুভমেন্ট ইন টেকনোলজিটা অ্যাকচুয়ালি ম্যাটার করে ফিল্ম মেকিং এ।
রাদার দেন আমি একটা বিশাল ভালো একটা ক্যামেরা বানালাম, সেই ক্যামেরাটা মানে বানিয়ে আমি সেটা দিয়ে ভালো সিনেমা করে ফেলবো তার কোনো মানে নেই, কিন্তু সেটা দিয়ে একটা অত্যাধুনিক সিনেমা করতে পারি। ভালো সিনেমা করার জন্য খুব বেসিক জিনিস, একটা গল্প লাগে, একটা বেসিক অ্যামাউন্ট অফ অ্যাক্টিং লাগে, একটা দূরদর্শিতা লাগে ডিরেক্টরের যে আমি কি চাইছি, এবং অনেক কিছু লাগে, কিন্তু তার মধ্যে একটা বিশাল একটা ক্যামেরা থাকলে যে খুব ভালো সিনেমা করে ফেলবো তা ঠিক নয়। কিন্তু আবার এটাও নয় যে ক্যামেরাটা নেই, আমি একটা খুব পুটকি ক্যামেরা, তাহলে চলবে না, সেটাও হবে না। কিন্তু সিনেমাটা বন্ধ হয়ে, মানে 10 বছর আগেও যা ছিল এখনো তাই থাকলে সিনেমা বানানো বন্ধ হয়ে যেত না, আমরা একই জিনিস করতাম, কোনো অসুবিধা নেই। শুধু আমাদের একটুখানি খরচ বাঁচতো, কারণ আমাদের স্টোরেজে খুব খরচ হয়, মানে আমাদের আহ, আহ, মানে এই সিনেমাটা করতে গিয়ে আমাদের এরকম একটা বেসিক্যালি রুল অফ থ্রি আছে, এটা সবাই যারা স্ট্যাটিস্টিক্স পড়েছে বা অঙ্ক তারা জানে। আমরা একটা দুটো ট্রায়ালে তো হয় না, আমরা 3, 5, 7, 9, 10, 11 এরকম করে অনেক বেশি ট্রায়াল নিই। তো সিনেমাতে তো অত হার্ড ডিস্ক কেনা সম্ভব নয়, তো আমরা 3টে করি। বেসিক প্রায়োরিটিতে দুটো থাকে, একটা জাস্ট স্টোরেজ রেখে দেওয়ার মতন আর গুদামে রেখে দেবো। তো মানে সবচেয়ে ভালোগুলো এখন কিনতে গিয়ে আমাকে একটা 8 TB এফোর্ড করতে হচ্ছে, কিনতে হচ্ছে, যেটার দাম 30,000 টাকা। মানে মেরে কেটে আমি হয়তো একটা কারোর ক্রেডিট কার্ড জোগাড় করলাম, বা একটা কোনো অফারে পেলাম, হয়তো 1000 টাকা 1500 টাকা কম হলো। এখন 28-29 হাজার টাকা যদি মানে একটা হার্ড ড্রাইভে যায়, এবং হার্ড ড্রাইভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন ফিল্ম, মানে হাউ ইউ স্টোর ইউর ফুটেজ। মানে আগে ছিল ক্যান, রিপ, এবং একটা ব্যাপার হচ্ছে যে ক্যানে যদি প্রপারলি প্রিজার্ভ করা হতো তাহলে ওটা কয়েকশো বছর থেকে যাবে, যতদূর মনে হয় জানি আমি। কিন্তু এই হার্ড ড্রাইভ আজকে 3টে 4টে করে আমাকে করতে হবে, কারণ আমি জানি একটা ফেল হতেই পারে, পরেরটা ফেল করবে না হয়তো, তাহলে সেটা করলে তাই 3 নম্বরটা আছে। তো মানে আমার যদি সিনেমার, আমি কথার কথা বলছি যে আমার যদি 20 টাকা খরচ হয়ে থাকে সিনেমায়, আমার তার মধ্যে 2 টাকা খরচ হয়ে 1.5 টাকা খরচ হয়েছে হার্ড ড্রাইভ। এবং আই আন্ডারস্ট্যান্ড ইটস এ গুড ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট, কিন্তু আমি বলছি এই যে অত্যাধুনিক জিনিসপত্র এগোচ্ছে, তার ফলে আমাদের এই সব পুরো কনজিউমার প্রোডাক্ট গুলো জড়িত। মানে আজকে ভালো ডেস্কটপ কিনতে হবে, আজকে একটা ভালো মেমোরি কার্ড কিনতে হবে, আজকে একটা ভালো মানে হার্ড ড্রাইভ কিনতে হবে। তো ওই পুরো জিনিসটা যতটা সিনেমার সাথে যুক্ত, তার থেকে একটু বেশি মার্কেটের উপরে ভিত্তিক আর কি, যে কেনা বেচাটা হবে আর কি। মানে হয় না যে অনেকে ঠাকুরে বিশ্বাস করে না, কিন্তু ঠাকুরের বিশ্বাস করার তো একটা লাভ আছে, পুজো হয়, পুজো হলে ব্যবসা হয়, ব্যবসা হলে লোকে বেঁচে থাকে, ওরকম একটা ব্যাপার আর কি। এই হ্যাঁ, আমরা একটা খুবই বিস্তারিত উত্তর পেলাম। থ্যাংক ইউ রানাপ। সৈকত, পরবর্তী প্রশ্ন কি তুমি জানো? হ্যাঁ, আমি ভাবছি কিছু জিজ্ঞেস করি। রনককে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। ইনফ্যাক্ট ও কিছু কিছু ব্যাপারগুলো যেগুলো বলছে, ইনফ্যাক্ট যে কমার্শিয়ালাইজেশন, হ্যাঁ, সেই সব ব্যাপারগুলো সম্বন্ধে আমিও একটু ধারণা রয়েছে। রিসেন্টলি আমার এক মামাতো ভাই রয়েছে মৈনাক বিদ্রোহ নামে, তার একটা সিনেমা রিলিজ করেছে, এই 29 তারিখে রিলিজ করেছে, হাতে করি নাম। তো ওর সাথে আমার মাঝে মধ্যেই গল্প হতো যে কি হয় ব্যাপারগুলো। তো সবাই তো সব অ্যাক্সেসরিজ গুলো অ্যাফোর্ড করতে পারে না, তো বিভিন্ন হাউস থাকে যাদের কাছ থেকে ওরা ওগুলোকে ধার নেয় কিছু সময়ের জন্য। হ্যাঁ, তো ও বলতো যে ওরাও খুব লো বাজেটে, হ্যাঁ, ওরাও নতুন একদম। তো বলছে যে আহ, আমরা গোটা পয়সাটা পে করতে পারিনি, তো যে হাউস থেকে আমরা হার্ড ডিস্ক ক্যামেরা নিয়েছিলাম তারা আমাদের ডেটা রিট্রিভ করার সুযোগই দিচ্ছে না। হ্যাঁ, তো এইরকম অদ্ভুত অদ্ভুত সিচুয়েশনের অ্যারাইজ করে, যেগুলো অ্যাজ এ মানে আমরা যারা সিনেমা দেখি, হ্যাঁ, তারা হয়তো বুঝতেও পারি না, জানতেও পারি না। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো চলে এলো। আর রনক যেটা বলছে যে ইভেন আফটার রিলিজিং দ্য সিনেমা বিভিন্ন রকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। হ্যাঁ, যখন একটা সিনেমা তৈরি হয় তার একটা কমার্শিয়াল ভ্যালু থাকে, এবং সবকিছু আজকাল মানি ড্রিভেন থাকে। হ্যাঁ, তো তোমার যে প্রডিউসার রয়েছে যে তোমাকে পে করছে, সেও চাইবে কিছু মানে আর্থিক উপার্জন সেখান থেকে হয়ে আসুক। কিন্তু সিনেমা রিলিজ হওয়ার পর এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ করে যে সেগুলো সম্ভব হয় না। ইনফ্যাক্ট এই সিনেমাটার সাথেও এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ করেছে যে কিছু গ্রুপ আছে তারা না সিনেমাটাকে তাদের সিনেমা হলে শো করতে দিচ্ছে না। ঠিক আছে, কিছু রাজনৈতিক কারণ আছে তার পেছনে কিছু কিছু। তো এইসব ব্যাপারগুলো অ্যারাইজ করে। তো রনকের কাছে আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা, যেহেতু আমাদের ডিসকাশনটা অনেকটা টেকনিক্যাল হচ্ছে, তো আমি আমি শুনেছিলাম সত্যজিৎ রায় যে ছিলেন তিনি মানে সিন বাই সিন গুলোকে না নিজে
খাতার মধ্যে স্কেচ করে রাখতেন, হ্যাঁ, যে এই সিনটাতে কি হবে, কি শুট করবে, হ্যাঁ। তো যাতে মানে উনিও খুব কম বাজেটেই সিনেমাগুলো করার চেষ্টা করতেন, হ্যাঁ। তো এখনকার দিনে কিভাবে তোমরা একটা গোটা ফিল্মটাকে আহ, মাথায় রাখো, কারণ এটা ভীষণ ভীষণ কঠিন কাজ, হ্যাঁ। আর যত লেন্দি সিনেমা হতে থাকে তত আমার মনে হয় প্রসেসটা এক্সপোনেনশিয়ালি ডিফিকাল্ট হতে থাকে, যে এরপরে এটা হবে, এরপরে এটা হবে, হ্যাঁ। তো তোমরা কিভাবে এটা মানে রাখো, যে কি কি জিনিস থাকবে, কি কি সিন থাকবে, হ্যাঁ, এটা যদি একটু ডিটেলসে বলো। আহ, এবার বিষয়টা হচ্ছে দুটো ব্যাপার, সেটা হচ্ছে সত্যজিৎ রায় যেটা করতেন, উনি তো খুবই ভালো ইলাস্ট্রেটর ছিলেন বলে উনি আমি যতদূর দেখেছিও, নানা জায়গায় পড়েছিও, সেটা হচ্ছে যে একদম হুবহু যেরকম আঁকতেন সেরকম। তো এরকম অ্যামাউন্ট অফ কন্ট্রোল সব ফিল্ম মেকারের থাকে না, ঠিক আছে। এবং সেটা ভালো দিক আছে, মন্দ দিক আছে, সেটা নিয়ে অসুবিধা নেই। এবং যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন শুরু করেছি, সৌভাগ্যতাও জানে, আমরা যখন শুরু করেছিলাম তখন এই একটা একে একটা করার ব্যাপার হতো। এবার প্রবলেম হচ্ছে মানে এগুলো হচ্ছে এক একজনের সেলফ ডিসিপ্লিনের ব্যাপার আর কি, যে আমি এভাবে কাজ করি কি করি না। এবার আমি অনেক দূর, মানে আমি যতদিন আহ, আহ, এখন তো আমি প্রথম ওই আইএফপির সময় একটা, তখন তো খুব তাড়াহুড়োতে একটা জিনিস হয়, তার একটা কিছু আঁকাঝোঁকা, মানে একটা বেসিক স্কেচ করে সিন ফ্রেম ঠিক করা, হ্যান্ড এসব করেছিলাম। আম, তারপরে দুটো যে ছোট ছবি করেছিলাম, তখন এগুলো করার চেষ্টা করেছিলাম খানিকটা। এবার পরবর্তীকালে মাঝে একটা বড় গ্যাপ হয়, মানে যখন আমি একটু অনেকটা ডকুমেন্টারি লেখালেখি এসবগুলো করতে থাকি, এডিট করতে শুরু করি। তারপরে যখন তারপরে একটা শর্ট ফিল্ম করেছিলাম ইলিপসিস বলে, তখন এই প্রসেসটা থেকে বেরিয়ে যাই। এবং এখন মানে অ্যাকচুয়ালি পুরো মানে এটা কোথায় ডিপেন্ড করে সেটা হচ্ছে যে কতটা সিনেমাটোগ্রাফারকে ইনস্ট্রাক্ট করে দিতে হচ্ছে, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, সবার জন্য বলছি। তো এবার সেই বিষয়ে আমার কোনোদিন করতে হতো না। এবার যেটা হয় যে একটা কিছু আন্দাজ থাকে, হ্যাঁ, মানে আঁকতে আমি নাই পারি কিন্তু ভাবতে আমাকে হবে। তো ভাবাটা আমার মাথায় থাকতে পারে বা আঁকায় থাকতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু ভাব কোথাও একটা থাকতে হবে। এবার হাতে থাকলে যেটা সুবিধা হয় যে লোককে বোঝানোটাও মানে সহজ। আমি এখন একটা লাইন জুড়ে একটা ডিসক্রিপশন দিলাম যে ক্যামেরা করবে, সে এখন বুঝলো বুঝলো না, তাকেও একটা কিছু আঁকতে হবে। তো আমাদের এবার প্রসেসটা, আমি স্পেশালি এই সিনেমাটার প্রসেসে যদি যাই, যে রিসেন্ট যে শিডিউলটা হয়েছে ওটা খুব বড় একটা শিডিউল ছিল। সেই শিডিউলের টাইমিং নিয়েও বলছি, কম সময়ের ব্যাপার স্যাপার নিয়ে, সেটা পরে আসছি। তো এবার যেটা করতাম, আমি বেসিক্যালি যে ক্যামেরা করছিল যে বন্ধুটি, যে সিনেমাটা হয়, সে আমাকে, আচ্ছা, তাকে আমি এরকম আমি একটুখানি একটু বেশি লম্বা একটা রিহার্সাল প্রসেসে আপাতত ট্রাই করেছি। আমার মনে হয়েছে এটা ওয়ার্কআউট করছে, তাই করেছি। তো সে লাস্টের দিকে যখন আমরা সিন লক করে দিচ্ছি, যে আমি এই জিনিস চাই, এই জিনিস চাই না, ফাইনাল যখন লক হচ্ছে, মানে অ্যাক্টিং লক হচ্ছে, বা অ্যাক্টিং এর সাথে স্ক্রিপ্টও চেঞ্জ হতে থাকে, আমার ক্ষেত্রে হয়েছে আর কি। তো তখন সেই সিনেমাটোগ্রাফার এসেছে এবং সে একটা স্পেসিফিক একটা যে কোনো প্রোটোটাইপ ক্যামেরা আর কি, হয় ওর ক্যামেরা নইলে আমার ক্যামেরা নইলে কারো একটা ক্যামেরা জোগাড়। তো এসে বেসিক্যালি আমরা ওইখানে ওইটা করতাম, যে আমি ওকে বলতাম যে দেখ, ও আমি চাইছি তুই এইটাই এইভাবে তোল, ও বলতো আমি এরকম একটা কিছু ভেবেছিলাম, তারপরে এরকম একটা করতে হতো, একটা আলোচনা চলতো। তারপরে আমাকে বলতো ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করছি, আমি আহ তোকে আরেকটু ভেবে টেবে তাহলে দুদিন পরে বলছি। তো এবার আমরা যেটা স্পেসিফিকলি রিভাইজ করেছিলাম, এবার যেটা আমার মনে হচ্ছিল খুব কাজে, সেটা হচ্ছে ওরকম ফ্রেম না দেখে ওই ফ্রেমিংটাকে ফ্লেক্সিবল রেখে পজিশন ম্যাপিংটাকে করা। মানে আমরা যেটা করতে শুরু করলাম এবার, সেটা হচ্ছে টপ ভিউ দেখতে শুরু করলাম। এবং টপ ভিউ থেকে বেসিক্যালি, টপ ভিউতে আমাদের একটা সুবিধা ছিল, টপ ভিউতে আমি এটাও বুঝতে পারছি মোরাললেস যে আমি ফ্রেমে কতটা চাইটা, কিন্তু একটু স্পেস ডিপেন্ডেন্ট। মানে সত্যজিৎ রায় যখন কাজ করতেন, উনি স্টুডিওতেও কাজ করেছেন, ঠিক আছে। তখন তো বেশি বাজেট হলে স্টুডিও এফোর্ড করা যায় সেরকম ব্যাপার ছিল না। তো টালিগঞ্জে স্টুডিওতেও করতেন। তো স্টুডিওতে যেটা হয়, স্টুডিওতে এই দেয়ালটা কতটা দেখতে পাবো সেটা আমার হাতে, মানে আমি দেয়ালটাকে পিছলেই পিছিয়ে যাবে। এবার আমি যেহেতু রিয়েল রিয়েল লোকেশন এখন যেহেতু শুট হয়, এবং সবাই করে না, কিন্তু আমি মেইনলি বলছি যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা করে তাদের বাধ্য, মানে তারা কারণ তারা মানে দে কান্ট অ্যাফোর্ড সেট। তো এবার যেটা হয় যে সেটা আমাদের হাতে নেই। মানে আমি যখন রেকি করেছি, আমাকে ঘর মেপে আসতে হয়েছে। এবার পর্দা কি লাগাবো
সেটা যেন পর্দার সাইজ মেপে আসছে, সবই করতে হচ্ছে। কিন্তু তারপরেও একটা লেন্সিং এ কতটা দেখা যাবে, কি কতটা রাখবো, সেইটা আমরা একটু ওপেন রাখতাম। তো আমরা রাদার ওপর কি করতাম, আমরা টপ ভিউতে যেটা করতাম সেটা হচ্ছে ক্যারেক্টার প্লেসমেন্ট করতাম। কারণ অনেক সময় ব্লকিং বলে একটা বিষয় হয়। ব্লকিং মানে হচ্ছে, ধরো আমি এবং সমালদা কথা বলছি, একজন উঠে ওই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমি দরজা দিয়ে বেরিয়ে গেলাম, আবার অন্য একটা কোথাও গিয়ে দুজনে গিয়ে বসে কথা বললাম। এবার কে কোথা দিয়ে মুভ করলো, তো আমরা যেটা করতাম টপ ভিউতে, এটা একটা সুবিধা হতো যে আমাদের পুরো ব্লকিংও সেট করা যেত, কতটা আর্ট করার প্রয়োজন হবে সেটা সেট করতে আন্দাজ করতে পারতাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা হিসেব ছিল যে কতটা দেখতে পাবো। কিন্তু কতটা দেখতে পাবোটা আমরা কখনো সার্টেন করতাম না ফ্রেমটা। তার কারণ হচ্ছে আমি যেই লোকেশনে যাব না, সেখানে একটা ক্যামেরা খুলে কি যে লাগবে অ্যাকচুয়ালি, মানে কতটা ম্যাগনিফিকেশন একটা দেয়ালকে ভালো লাগছে, বা কতটা ম্যাগনিফিকেশন একটু, আমি তো আর চাইলে একটা মানে হোমস্টের একটা দেয়াল পিছুতে পারবো, সেটা তো সম্ভব না। তো সেইটা একটু ওপেন রাখতাম। তো যার ফলে যেটা হতো যে আমরা শুটের আগে উই হ্যাড দিস প্রেপ ডেজ, যেখানে আমাদের হাফ টিম চলে যেত মোটামুটি। সাউন্ড আমরা এবার একটা নতুন জিনিস ট্রাই করেছি, এটা হচ্ছে লোকেশন সাউন্ড করেছি, যেটা মানে ভয়ের ঠেলায় আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে করে কেউ করে না, খরচা সাপেক্ষ বলে। তো এবার যেটা হতো যে সাউন্ডের টিম, মেকআপ ফেকআপ এরকম কয়েকজন বাদ দিয়ে অ্যাক্টররাও থাকতো, অ্যাক্টর আমাদের সাথে চলে যেত। তো আমরা কি করতাম, আমরা ওখানে একটা ওই ব্লকিং রিহার্সাল করতাম। ওই ব্লকিং রিহার্সাল যখন করছি, তখন যেগুলো ভেবেছিলাম যেরকম ফ্রেম দেখবো, সেটা একটা আন্দাজ ছিল, আলোচনা করা ছিল, সেইটা তখন বসিয়ে নিতাম, বসিয়ে নিয়ে দেখে নিতাম আচ্ছা এটা হচ্ছে না, তাহলে এটা যেটা ভেবেছি হবে না। তো যে ওইটা, ওই জন্য ফ্রেমিংটা এক্স্যাক্টলি আমরা পয়েন্ট টু পয়েন্ট একদম হিসেব করতাম না। আমরা জানি এটা বাইরে, কারণ আমাদের ফার্স্ট শিডিউলের একটা সমস্যা হয়েছিল, অনেক কিছু ভেবেছিলাম তারপরে গিয়ে দেখছি জায়গাটার মধ্যে ক্যামেরাটা, মানে যে জায়গাটা দেখে মনে হচ্ছে অনেকটা বড়, ক্যামেরাটার জন্য জায়গাটা অতটা বড় নয়। একটা ছোট জায়গায় লাইট করা, হ্যান্ড করা, তো আমাদের অনেক সমস্যা তৈরি হয়েছিল। তো সেই জন্য আমরা ওই পন্থাটা নিয়েছিলাম যে তাহলে এবার একটা কাজ করি, এবার বেসিক ব্লকিং লক করি, কারণ ব্লকিংটা অনেক সময় গল্পের জন্য ইম্পর্টেন্ট। মানে আমি এখান থেকে রাগ করে উঠে গেলাম, না হালকা করে উঠে গেলাম, না ছুটে উঠে গেলাম, এই তিনটের মধ্যে মানে আমার ক্যারেক্টারাইজেশন থাকতে পারে। তো সেই ক্যারেক্টারাইজেশনটা গল্পটাকে চেঞ্জ করতে পারে। তো আমরা সেজন্য ডিসাইড করি ভাই ব্লকিং আগে ডিসাইড করি, ব্লকিং কোথা থেকে করবো, এই ব্লকিং গুলোর একটা আন্দাজ আছে, এখান থেকে দেখতে চাই, বা ওই জানলা থেকে দেখতে চাই, বা ওই বাথরুম থেকে দেখতে চাই। ঠিক আছে, এবার যাই ওখানে গিয়ে ফেলে যখন ব্লকিংটা দেখছি, একটা দুটো ট্রায়াল করলাম, যেটা মনে হলো না এটাই তাহলে কাজ করছে, তাহলে সেটা কাজ করছে, তো তখন ওটা ফিক্স করতাম। এবার তো এইটা আমাদের প্রসেস ছিল স্পেসিফিক্যালি। আর তুমি আরেকটা কি প্রশ্ন করলে সৈকত দা? না, আমি ওটা প্রথমেরটা আমার কমেন্টই ছিল, আহ, যে কমার্শিয়ালাইজেশন থাকে, তো ওই ব্যাপারগুলো নিয়ে যেটা আমি হ্যাঁ হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, ওটা আমার কমেন্ট ছিল, আর মূলত এটাই প্রশ্ন ছিল আমার, আচ্ছা আচ্ছা। যে কিভাবে তো ফ্রেম ওর ফ্রেম মূলত বাই ফ্রেম প্রশ্ন তোমরা ছিল মনে রাখো মানে ব্যাপারটাকে। ইলাস্ট্রেশনে সুবিধা হয় কি হয় না, এই সত্যিটা হ্যাঁ, ইলাস্ট্রেশন না ইউজ করতে। আসলে কি বলতো, একটা একটা বিষয় আছে, বেসিক্যালি দু রকমের ব্যাপার হয়। একটা হচ্ছে মানে জটিল কথা, শুধু বড় সিনেমা বলে না, আজকালকার দিনে যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা হয় তারা তো বটেই, কারণ সত্যি তাদের পয়সাটা কম আছে। আমি সব জায়গার ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলছি না, আমি বাংলার ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলছি, তাদের খুব গরিব অবস্থা। ঠিক আছে, বাইরে মহারাষ্ট্র বা সাউথে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাতে একটা একটা বেসিক বাজেট থাকে, আমাদের এখানে থাকে না। তো আমাদের যেটা হয় যে আমরা খুব তাড়াতাড়ি শুট করি, এবং সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের পক্ষে আন্ডারস্ট্যান্ডেবল, কারণ বাজেট নিয়ে আমার কাছে। কিন্তু এটা আমাদের প্রপার ইন্ডাস্ট্রিও করে, যে আমাদের একটা হিসেব আছে 12 দিনে শুট শেষ করতে হবে। ঠিক আছে, না আমাদের ঠিক 11 দিন না, 12 দিনে একটু বেশি করতে হবে। কেন? তার কারণ হচ্ছে আমরা গিল্ডের থেকে, তো কারণ এবার প্রপার সিনেমা সেট আপে তো গিল্ডের থেকে, মানে সিনেমা গিল্ডের থেকে সব জিনিসপত্র লোকজন সব নিতে হয়। তো যার ফলে যেটা হয় ওদের, বা এবং যে যে হাউস থেকে ক্যামেরা যায় হ্যানা তেনা, ওদের 10 দিন না 11 দিন ক্রস করলে ওদের একটা ডিসকাউন্ট আছে। ঠিক আছে, তো যেটা হয় যে ওরা হিসেব করে রাখে যে আমার 15 দিন লাগতে পারে, বা খুব শর্টকাটে করলে আমার 11 দিন লাগতে পারে, কিন্তু 11 দিন হলে আমার হবে না, 12 দিন কর, তাদের হিসেবে টাকা বেশি বেঁচে যাবে। ঠিক আছে, তো ওইভাবেও সিনেমা আমাদের এখানে এখন এখন তো সবাই করছে, সবাই। এবং যেটা আমাদের এই সিনেমাটার ক্ষেত্রে যেটা একটা প্রতিবন্ধকতা ছিল, এবং মানে কাজেরও মানে খানিকটা কাজেও দিয়েছে, সেটা হচ্ছে আমাদের এই সমালোচনা জানে শিডিউলটা মানে মহাভারতের মতন লম্বা ছিল। মানে আমরা, আমাদের প্রেপ ডেজ ছিল 6 দিন মতন, শুট ডেজ ছিল 29 দিন, 28 দিন, 28 দিন, 28 দিন, 28 দিন, 28 দিন, একদিন মাঝে ব্রেক ডে ছিল, আর সামনের দিকে
5 দিন 5.5 দিন বলা যায়, কারণ যে পাহাড়ে শুট করেছেন, তো যেদিন পৌঁছে সেদিন দুপুর হয়ে গেছে। 5 সাড়ে 5 দিন বা 5 দিনই ধরো ছিল আমাদের প্রেপ ডে। এবার লম্বা শিডিউল হওয়ার ফলে যেটা হয়েছিল, খরচ অনেক বাড়ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি জানি আমার ক্রু খুব ছোট ক্রু ছিল। সেই ক্রুকে দিয়ে আমি জোর করে চাপ দিয়ে কাজ করানো, যদি আমাকে সেটা করতে হয় আমার সময় বাঁচাতে পারতাম। 10 দিন যদি সময় বাঁচাতে হয়, যে টাকাটা আমাকে স্পেন্ড করতে হবে সেটা ওই হিসেবে একই দাঁড়িয়ে যাবে। তো এবং এই যে আমার তো প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, তো মানে আমার মনে হয়েছিল যে আমি পারবো না এটা 20 দিনে শুট করতে পারলে খুব ভালো হতো। তো 29 দিন 28-29 দিনের একটা শিডিউল ছিল 12 দিন। তো এবার সত্যি যদি আমি সবটা মিলিয়ে মানে সম্ভব ছিল, মানে এই এত বড় শিডিউলের মধ্যে আমি দেখেছিলাম 2-3টে দিন বার করে আনতে পারছিলাম, কিন্তু এতটা রিমোট একটা পাহাড়ের জায়গায় শুট হচ্ছে, সেখানে একটা লোডশেডিং হয়, আমার একটা দিন বসে রইলাম। লোডশেডিং মানে হচ্ছে আমি হাতে গুনছি কটা টাকা গেল আজকে, আমার 25,000 টাকা একটা দিনে বেরিয়ে গেল, মানে 20,000 টাকা একটা দিনে বেরিয়ে যাচ্ছে, কারণ আমি কিছু করতে পারলাম না। এরকম করে একটা দিন গেছে। এবং স্পেশালি যখন আউটডোর হতো আমাদের, তখন আমরা জঙ্গলে শুট করতে যেতাম। আর জঙ্গলে শুটের ব্যাপারটা হচ্ছে, ওখানে হেলিকপ্টারও নামবে না। তো তুমি স্টিভেন স্পিলবার্গ হতেই পারো, কিন্তু তুমিও হেলিকপ্টার নিয়ে ওখানে যেতে পারবে না, কারণ হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা নেই। তো তোমাকে যেটা করতে হবে, তুমি গাড়ি করে খানিকটা এগোতে পারো, যেটা হচ্ছে হার্ডলি 1 কিলোমিটার। তারপরে তোমাকে 30 মিনিট পাহাড়ি রাস্তায়, খানিকটা উঁচু খানিকটা নিচু খানিকটা সমতল, সেটা তোমাকে কষ্ট করে যেতেই হবে। তোমাকে ইকুইপমেন্ট নিয়ে তোমার একটাদেরকে হাঁটিয়ে, হামাগুড়ি দাও, হেঁটে হেঁটে যাও, ছুটে ছুটে যাও, তোমাকে হেঁটেই পৌঁছতে হবে, কোনো উপায় নেই। তো যার ফলে যেটা হতো যে, আরেকটা আরেকটা সমস্যা ছিল বাঙালিদের, যেটা হয় সেটা হচ্ছে ঠান্ডা। এবার আমি তো নিজের মেয়ের বিয়ে দেওয়ার মতন সিচুয়েশন, ঠিক আছে, আমি তো সকালবেলা 5টার সময় উঠে পড়বো, বরফ পড়লেও জেগে যাবো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এবার বাকি সব মানুষজন যারা যায়, এবার এটা হয়েছে -1 -2, বরফ পড়ছে তা ঠিক নয়, হয়তো সকালবেলা কুয়াশা মানে শিশিরটা বরফ হয়ে গেছে ওখানে। তো 2-3টে করে কম্বলও গায়ে দিচ্ছে, দুর্বল দুর্বল কয়েকটা হিটার জোগাড় করতে পেরেছি, সেটাও চলছে আমার ঘরে। আমি আমি এবং সিনোগ্রাফার থাকতাম, আমাদের ঘরে হিটার ফিটার ছিল না, আমাদের কম্বল একটু কম ছিল, অন্যদেরকে দিয়ে দিতে হয়েছে, কিছু করার ছিল না। এবার কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে মানুষকে ঘুম থেকে তোলা, সমস্যাটা কোথায় হচ্ছে, একটা ডিরেক্টরের এই কাজটা করা উচিত নয়, করতেই পারে সে ভালো লাগলো, যে সকালবেলা উঠে আমি একটারকে দুজনকে তুলছি, কারণ একটারের আগের দিন মানে, একটা তো শুধু একটার নয়, সে তো মানুষও, তার মনটা কোনো কারণে খারাপ হতেই পারে, তার একটু ঘুমটা কম। সকালবেলা যদি ডিরেক্টরকে ডাকে এবং ডিরেক্টর যদি গালাগালি খেয়ে যায়, তাহলে দুজন যদি তাহলে দুজন একটু মন কষাকষি হয়ে যায়, তা সারাদিনের কাজটা এফেক্ট করে। সমস্যাটা হচ্ছে এখানে, যখন একটু প্রপার ক্রু থাকে, একটা প্রোডাকশন ম্যানেজার থাকে, প্রোডাকশন ম্যানেজারের কাজই হচ্ছে গালাগালি খাওয়া এবং গালাগালি দেওয়া, যেন সময় সময় সবকিছু চলে। এইটা তো আমার কাজ নয়। না, আমি যদি সকালবেলা উঠে আমার কাজ নয়, লোক নিয়ে আমি করেছি, তাতে অসুবিধা নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে, এবার এটাতে কি হয়, কারণ একটা 8 ঘন্টার ঘুম নষ্ট হলে সে তিক্ত হতেই পারে, সে আমার জন্য অনেক কষ্ট করে কাজ করে দিয়েছে, ঠিক আছে, তার অনেক দাবি থাকতে পারে, আমি দাবি মানতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে, দিনের শেষে তো কাজটা ছেড়ে চলে আসছে না, কাজটা করছে সে ভালো মতো চেষ্টা করছে। সেদিক থেকে একটা 8 ঘন্টা একটা মানুষের ঘুম আমি কেড়ে নিলাম, বুঝতে পারছি, কিন্তু না কেড়েও তো আমার উপায় নেই, আমি তো কিছু করতে পারবো না, আমার আমার হাত পা বাঁধা, যে এত কর্মকাণ্ড করে তো আমাকে তো প্রতিটা দিন আমি 8 ঘন্টা 1 ঘন্টা করে নষ্ট করতে পারি। আর শুটে তো নষ্ট হয়, মানে কিছু বলার নেই, মানে কল টাইম 10টা হচ্ছেই না, তারপরে কারেন্ট চলে গেল। আমি একটা জেনারেটর কিনেছিলাম ওখানে গিয়ে, মানে জেনারেটর কিনে নিয়ে গেছিলাম শিলিগুড়ি থেকে, যেখানে শুট হয়েছিল সেখানে 100 কিলোমিটার ডিফারেন্স, 3 ঘন্টা লাগে গাড়িতে, একটা জেনারেটর কেনা হয়েছিল, কারণ জেনারেটর যেটা একটা ভাড়ায় নেওয়া হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো একদিন দেখা গেলো একজনের হেয়ার আর মেকআপ করার জন্য শুধু জেনারেটর চালাতে হচ্ছে, এবং সেই জেনারেটর এত ঠান্ডা, মানে ব্যাটারিটা বসে যায়, তো স্টার্ট হয়, সেলফ স্টার্ট হয় না, তো টেনে 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 চালাতে গিয়ে 30টা মিনিট আমি আরো দুজনের হাত ব্যথা হয়ে গেল, তারপর নাকি আমরা শুটে যাবো। মানে এইটা হচ্ছে খুব ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্রু থাকলে যে সমস্যাটা হয়। তো কেন বলছিলাম জানি না, ভুলে গেছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি কম সময়ের, হ্যাঁ, এবার বেসিক্যালি ওই অনেকক্ষণ আগে অন্তরীপ দা একটা কথা বলছিল যে ওই মানে রাজবংশী ভাষা একটা সিনেমা, ওই সিনেমাটা করতে যাওয়ার সময় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমাদের এবার হয়নি, কারণ আমি এখনো বোধহয় সব পরিমাণ টাকা এখনো দিয়ে উঠতে পারিনি হাউসকে। কিন্তু আমি স্পেসিফিক্যালি বলছি, কিছু কিছু বড় বড় হাউস আছে যারা ভালো ভালো জিনিস দেয়, ওয়েল মেনটেন জিনিস দেয়, ভালো অ্যাটেন্ডেন্ট পাতা সব ঠিক আছে, দামটা একটু বেশি হয়, মানে প্রোজ অ্যান্ড কনস আছে, কিন্তু তারা যদি টাকা না ক্লিয়ার হয়, হার্ড ড্রাইভটা বাড়ি নিয়ে চলে যায়। ঠিক আছে, এটা একটা কড়াকড়ি নিয়ম। তার কারণ যেটা হয়,
এই যে ফুটেজটা আমি নিয়ে চলে গেলাম, আমি যদি আর কোনোদিন টাকা না দিই, ওর মানে আমি তো আর কোটি কোটি টাকার ব্যবসা করে দিচ্ছি না, ওর খেয়ে দে কাজ আছে প্রচুর, ও আমার পিছনে গুন্ডাও ভাড়া করে পাঠাবে না ওই টাকাটা আদায় করতে, কিন্তু ওর টাকাটা মারা যাবে, সেইটা একটা এই জন্য একটা পন্থা। এবার যেটা যারা একটু ছোট প্রোডাকশন হাউস, মানে আমি যেখান থেকে নিয়েছি বেসিক্যালি আমার সিনেমাটোগ্রাফারের সাথে তাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে বেশ কিছু বছর ধরে, অনেক কাজ করে ওদের ওখান থেকে ভাড়া নেয়, খুব খুব কম দামে পেয়েছি আমি। মানে যা মার্কেটে যা পাওয়া যায় তার থেকে 15% কমে, 15 থেকে 20% কমে পাচ্ছে। এবার হ্যাঁ তাদের প্রবলেম আছে, তার কাছে 25 রকমের লাইট পাবে না, একটা ভালো কোয়ালিটির একটা কিছু পাবে না, একটা কম পাবে, সংখ্যা একটু কম পেতে পারে, বা হয়তো 6টা এনেছো, একটা হয়তো দেখলে একটু ম্যাল ফাংশন করছে, এইসব সমস্যা আছে, মানে এধার ওধার মিলে সমস্যা আছে। কিন্তু হ্যাঁ যেটা বলছিলেন, তো ওরা করে, মানে ওরা প্রোডাকশন হাউসগুলো যেটা করে সেটা হচ্ছে ওরা বলবে ও এডিট করবে তুমি, আচ্ছা ঠিক আছে তোমাকে একটা প্রক্সি বানিয়ে দিচ্ছি। প্রক্সি হচ্ছে একটা লো রেজলিউশনের একটা কম বিটরেটের একটা ফাইল, সেটা দিয়ে শুধু এডিটটুকুই, মানে ভালো করে ফ্রেম বুঝতে অসুবিধা হয়, কারণ ওরা কি করে 1080p হলে বা 4K হলে 1080p দেয় বা 720p দেয়। এবার ব্যাপার হচ্ছে এডিট তো সবসময় যখন যখন মানে টেকনোলজির সুবিধাটা কোথায়, যে 4K যখন হচ্ছে না, তখন আমি 4K দিয়ে শুট করে আমি রিফ্রেম করতে পারবো, অনেক জায়গা পাচ্ছি। এবার যখন 8K দিয়ে শুট হবে, তো 8K দিয়ে মাস্টারে শুট করলে তুমি ওই মাস্টারের প্রোফাইলে তোমার ক্লোজ আপ পেয়ে যাবে 8K ভাই, 8K অনেক ঢুকতে পারবে তুমি। এবার যেটা হয় যে কিন্তু ওই 720p 1080p দেবে তোমাকে, তোমাকে সেটা দিয়ে একটা আবার ওপরে লিখে দেবে প্রিভিউ কপি, এসব লিখে লিখে দেবে যেন তুমি এডিটটাই শুধু করতে পারো, ফাইনাল আউটপুট দিতে পারবে না। এটা তোর পন্থা পয়সা বাঁচানোর জন্য, কারণ ওরা ওদের ওদের একটা ব্যাপার আছে, এটাও নিয়ম আছে যে ওই বিহান বলে একটি সিনেমা, যে সিনেমাটা কথা বলছি ওইটা শুট করতে গিয়ে জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে ওর ফুটেজ আটকে ছিল বহুদিন, ওকে একটা কয়েকটা স্যাম্পল ফুটেজ দিচ্ছে, আমি ছিলাম চালাক লোক, আমি দুটো তিনটে ওকে বলেছিলাম তুমি দুটো হার্ড ড্রাইভ নিয়ে যাবে, আমি রাত্রেবেলা বসে ওই অ্যাটেন্ডেন্ট ছেলেগুলোকে পকিয়ে পাকিয়ে একটা সেট বার করে আনতাম, ঠিক আছে, আমি বলতাম আমি দেখবো এই করবো সেই করবো, আর আমি একটু লোকেশন সাউন্ড তখন করছিলাম, তো আমাকে ব্যাক আপ নিতে হবে বলে ফলে ব্যাপারটাকে আমি হাতিয়েছি, খানিকটা ফুটেজ ওইভাবে ও পেয়েছিল, নইলে ও পুরোটা আটকে যেত। তারপরে কি হয় যে তুমি 6 মাস 1 বছর যদি ডিলে করো, পয়সাও দিচ্ছ না ফুটেজও নিচ্ছ না, ওরা ওই স্টোরেজের জন্য তোমার কাছে বিল পাঠাবে, যে তোমার এরকম 10 TB ফাইল আমার কাছে যত 1 বছর ধরে জমেছে, এইবার আর প্রতি মাসে যদি আমি তোমারটা রাখি, তুমি যদি টাকা পে করে না নিয়ে যাও, প্রতি মাসে তোমার 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, কত রেট আমি জানি না, কত টাকা করে চার্জ করো, কারণ আমার জায়গা নষ্ট হচ্ছে। তো এরকম একটা পন্থা আছে, মানে তুমি আর যত দেরি করবে তত বেশি টাকা দিতে হবে, তো এইটা হয়। না এক্স্যাক্টলি এটা হয়েছে আমি জানি। ওদের সাথে হুম। হয়েছে, তুমি যেটা বললে যে হাউস যে রেখে দেয় হার্ড ড্রাইভ গুলো, ওদের সাথেও সেটা হয়েছে। আহ, রনক, যে কথাটা বারবার পুরো আলোচনায় উঠে আসছে, প্রায় প্রতিটা প্রশ্নের উত্তরে সেই বিষয়টা এসছে, সিনেমার বাজেট বা সিনেমার ফান্ডিং, ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার তাদের জন্য। সেক্ষেত্রে ক্রাউড ফান্ডিং জিনিসটা আমি যেটা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা খুবই তাদের মানে দে ব্যাংক অন দ্যাট ক্রাউড ফান্ডিং থিং। হুম। বাট এই ক্রাউড ফান্ডিং থিং জিনিসটা কি, মানে যে একেবারেই কিছু জানে না ব্যাপারটা, তার জন্য একটু বুঝিয়ে বলবে? দেখো, যে একেবারেই জানে না তাকে ভালো বলতে পারবে সৌমাল্যদা, কারণ সৌমাল্যদা নিজে ক্রাউড ফান্ড করেছে, ঠিক আছে। কিন্তু আমি আমি তোমাকে লুপ বলবো, ক্রাউড ফান্ডের বেসিক ব্যাপার হচ্ছে তোমার একটা প্ল্যাটফর্ম আছে, এটা হচ্ছে টেকনিক্যালিটি, কিন্তু এইভাবে কাজ করে না। তোমার একটা প্ল্যাটফর্ম আছে, যেটা নিয়ম মনে হয় অ্যাপারেন্টলি, তোমার একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা তোমার জন্য অ্যাড দেবে, তোমাকে একটা অ্যাডের সামগ্রী তাকে দিতে হবে, একটা ভিডিও দিতে হবে, একটা বাইট দিতে হবে, ছবি দিতে হবে, বিটিএস দিতে হবে, অমুক তমুক আনা টানা দিতে হবে। তারপরে আহ, ওরা একটা ক্যাম্পেইন চালাবে তোমার জন্য, সেই ক্যাম্পেইন থেকে অ্যাপারেন্টলি লোকজন নাকি তোমাকে টাকা দেবে, এবং কিছু কিছু জন আছে যারা ওই টাকা থেকে একটা স্বল্প পরিমাণ টাকা কাটে, কিছু জন আছে আপ আপ মানে যখন কাজটা নিচ্ছে তোমার থেকে তখনই একটা ছোট অ্যামাউন্ট অফ টাকা অলরেডি অ্যাজ আ পেমেন্ট নিয়ে নেয়, বলে যে যদি তোমার ক্রাউড ফান্ডটা কাজ না করে তাহলে তুমি টাকাটা ফেরত দিয়ে দেবো, আর যদি কাজ করে তাহলে আমি আমার ফি, এরকম একটা বিষয়। কিন্তু ক্রাউড ফান্ড ব্যাপারটা খুব ঘাপলা। কোথায়? আমার মনে হয় সেটা হচ্ছে, আমি কিন্তু এই সিনেমাটা ক্রাউড ফান্ড করেই করেছি যদি আমি বলি। এবার ক্রাউড ফান্ড অনেক রকমের হয়, একটা হচ্ছে তুমি লেজিটিমেসি চাইলে তুমি একটা আহ, কত অনেক কিছু আছে, আমার মনে নেই এখন, মনে পড়ছে না, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তাদের হেল্প নিয়ে, ওয়েবসাইটের হেল্প নিয়ে করলে। আরেকটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি আমার বন্ধু বান্ধবদেরকে ফোন লাগিয়েছি, যে দেখ ভাই আমার এরকম অবস্থা, এরকম ব্যাপার, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। এবার বিষয়টা হচ্ছে বেসিক্যালি প্ল্যাটফর্মটার একটা
মানে ট্রান্সপারেন্সির দিকে হচ্ছে বেসিক্যালি একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, কারণ আমি আমার বন্ধু বান্ধবদের সাথে আমার একরকম ডিলিং হতে পারে। হোয়াট ইফ দের ইজ সামওয়ান এলস হু রিয়েলি ওয়ান্টস টু ইনভেস্ট ইন আ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, সেরকম একটা সিচুয়েশন, মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ভেবে ভাবে আহা হা কি ভালো ব্যাপার, অনেকে সিনেমায় টাকা ঢালতে চাইছে আমার সিনেমা, কিন্তু সিচুয়েশনটা হচ্ছে খুব ম্যাসিভলি সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট মানে হওয়াটা একটু মুশকিল। কারণ আমি দুটো তিনটে ক্যাম্পেইন আমার চোখের সামনে দেখেছি যেখানে বেসিক্যালি ধরো তোমাদের তিনজনের কাছ থেকে তোমরা বলেছো আমরা 50,000 টাকা করে দেবো তোকে, আমি কি করলাম, আমি ঠিক 2.5 লাখ টাকা রাখলাম, ওদের এরকম অনেক সময় এরকম হয় যে মার্জিন থাকে যে অ্যাটলিস্ট 70% বা 30% 40% যদি না পৌঁছে তাহলে ক্যাম্পেইনটা বন্ধ, সবার টাকা ফেরত চলে যাবে সবার কাছে। তো আমি কি করলাম, আমি জানি তোমরা তিনজন আমাকে টাকা দেবে, আর তোমরা যদি যেহেতু যেহেতু ওটা ডোনেশনে আসছে সেই জন্য তোমাদের ধরে নাও তোমাদের ট্যাক্স ট্যাক্স বাঁচবে, ঠিক আছে, তোমরা মেনশন করবে যে ডোনেশন দিয়েছি আমি, তো ভালো কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই 2.5 লাখ টাকা, ধরো আমি বললাম যে আমার 2.5 লাখ টাকা লাগবে, আমি ক্যাম্পেইন চালাম, আমি জানি তোমরা তিনজন আমাকে 50,000 টাকা করে দেবে, তার বাইরে দেখা হলো হার্ডলি 25,000 টাকা এসছে আমার কাছে। এরকম আমি দুটো তিনটে জায়গায় দেখেছি, এবং আমি জানি যে তারা বিশাল কিছু সিনেমা বানিয়েছে, মানে এই যে বিহান বলে সিনেমাটারই একটা ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু আমি ওখানে ভিতরে ইভেন্চুয়ালি জানতে গিয়ে দেখলাম যে বাইরে থেকে কন্ট্রিবিউশন খুব কম। মানে প্রবলেম হচ্ছে আমাকে যদি কেউ চেনে তাহলে টাকা দিতে পারে, মানে আজকে যদি আমি সত্যজিৎ রায় হতাম, আমি যদি বলতাম আমার কাছে টাকা নেই আমাকে সিনেমা, তাহলে 1 কোটি জন আমাকে 10 টাকা দিয়ে দিত, তাই 10 কোটি টাকা হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে 100 জন যদি 100 টাকা দেয় তাতে আমার 10,000 টাকা হয়। এবার 10,000 টাকা দিয়ে আমি কি করতে পারবো, এইটা হচ্ছে সিচুয়েশন। তো এইগুলো ওয়ার্ক করে খুব বড় স্কেলে কাজ করলেও করতে পারে, যে অনেক বড় একটা ফিল্ম মেকার একটা সিনেমার জন্য টাকা পাচ্ছে না, বা খুব একটা চটক ব্যাপার আছে সিনেমায় কিছু একটা ব্যাপার স্যাপার, সেগুলো তো করলে আমি জানি না, আমার মনে হয়নি ক্রাউড ফান্ডিং একটা বিশাল কোনো ব্যাপার, কারণ আমি পার্সোনালি ক্রাউড ফান্ড করছি সেদিক থেকে দেখতে গেলে। এবার যদি কেউ জিজ্ঞেস করে যে তাহলে ফান্ডিং কি করে হবে, এই একটা প্রশ্ন যদি উত্তর আমি জানতাম তাহলে আমি দ্বিতীয় সিনেমা নিয়ে লেগে পড়তাম। এই উত্তরটা নেই, এবং সিচুয়েশনটা খুব খারাপ, মানে শুনতে খারাপ লাগলেও দিনের শেষে মানে এটা তো খাতা কলম নিয়ে আঁকতে বসে গেলাম ব্যাপারটা নয়, বা আমি একটা কবিতা লিখলাম, ইচ্ছে খুব খুব অনেক কবিতা লিখে ফেললাম, ঠিক আছে, পয়সা খরচ করে আজকাল অ্যামাজন তো ওই বইও বেচে, কিন্ডেলও ভার্সন বেচে, বেশি ইনভেস্ট করতে হয় না, লেখককে পাবলিশ করাতে হয় না, পেপার প্রিন্ট করাতে হয় না। কিন্তু সিনেমা যেহেতু সেরকম নয়, তার জন্য কিছু একটা করতে গেলে একটা খরচ হয়, বেশ একটা আন্ডারস্ট্যান্ডেবল অ্যামাউন্ট অফ, ভালো অ্যামাউন্ট অফ খরচ। প্রবলেমটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে এটা আমরা যদিও বাঙালি মধ্যবিত্তরা এটা খুলে সেরকম দেখে না। আজকে যদি আমরা ভাবি যে দেব যখন গামছা পরে নাচতো, বা প্রসেনজিৎ যখন গামছা পরে নাচতো, তখন কিন্তু অনেক ছোট ছোট নানা রকমের সিনেমা আজকে চেনাশোনা লোকজনরাই কিন্তু বানাতো, যে সিনেমাগুলো হলে যেত। মানে আমি যদি ভাবি যে কি করে ঋতুপর্ণ ঘোষ সিনেমা বানাতো, কারণ মানে তার তো বিশাল মাস অ্যাপিল আছে সিনেমা, তার নয়। এবার সিচুয়েশনটা হচ্ছে যে আজকে কিভাবে সত্যজিৎ রায় একটা বাজেট জোগাড় করতেন, বা মৃণাল সেন একটা বাজেট জোগাড় করতেন, কেন? তার কারণ তখনকার যারা কমার্শিয়াল ফিল্ম মেকার্স ছিল তারা প্রচুর ব্যবসা দিচ্ছিল প্রডিউসারদের, যার ফলে প্রডিউসাররা এটাও ভাবছিল যে ঠিক আছে আমি একটা নতুন কিছু ট্রাই করি, কারণ আমার তো লস হলে কোনো ক্ষতি নেই, কারণ এ তো চাইছে 10 কোটি আর ও চাইছে 50 লাখ, আমার তো আকাশ পাতাল তফাৎ, আর এটা একটা থেকে অনেক লাভ করছি তো অন্যটাতে একটু ঢেলে লস করলে, তো ব্যবসায়ের খুব একটা মানে বিশাল লস না করলে তো অসুবিধা নেই, কারণ ট্যাক্স তো বাঁচিয়ে রে বাবা, ইনকাম তো কমালো, আমি তো দেখালাম যে আমার লস হয়ে গেছে। সিচুয়েশনটা হচ্ছে আজকে সত্যি বলতে সেই সিচুয়েশন নেই। তার কারণ হচ্ছে আজকে যতই সৃজিত বলুক, সরি এটা বোধহয় লোকজন দেখবে না, সৃজিত বাবু যতই বলুক যে আমি খুব ভালো সিনেমা বানাচ্ছি, কিন্তু হলে খুব একটা চলছে না, সেটা যে কারণে আমি কারোর কোনো ফিল্ম মেকারের দোষ দিচ্ছি না, এটা সবার জন্য ব্যাপার হচ্ছে যে, এবং এরকম আমাদের এখানে তো অনেক বড় বড় লোকজন আছে, তারা সিনেমা টিনেমা বানাচ্ছে, ভালো মন্দ কি বানাচ্ছে, ব্যাপার হচ্ছে যেটাই যাই বানাচ্ছে না কেন সেটা মাস অ্যাপিল হচ্ছে না, এবং যার ফলে সৃজিত মুখার্জি হোক, বা আজকে কৌশিক গাঙ্গুলি হোক, বা আজকে অতনু ঘোষ হোক, বা নিহারিকার ডিরেক্টর আমি ভুলে ইন্দ্রাশিস আচার্য হোক, আমি কেউ বাজে সিনেমা সবাই নিজের একটা সীমার মধ্যে ভালোই পারে হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে
এই যে সিনেমাগুলো যাদের ফিল্ম মেকার গুলো বললাম, এদের বিষয়টা হচ্ছে এরা একটা স্পেসিফিক ক্রাউডের জন্য সিনেমা লিখতে শুরু করে দিয়েছে, যার ফলে এটা তাদের দোষ নয়, ব্যাপারটা হচ্ছে ডাইভার্সিটির অভাব। মানে আজকে গ্রাম থেকে এসে ফিল্ম মেকার কজন হচ্ছে? মানে আজকে প্রদীপ্ত ভট্টাচার্য একজন এমন ব্যক্তি যে রুরাল একটা ব্যাকগ্রাউন্ড, রুরাল বা আমি ঠিক জানি না ওর ওনার রুরাল ব্যাকগ্রাউন্ড কিনা, কিন্তু ও কলকাতার লোক নয়, ঠিক আছে, যার ফলে ওর গ্রামের প্রতি একটা ইনক্লিনেশন আছে, তো ওর কাজে মাঝে মাঝে গ্রামাঞ্চলের গল্প ওটিটি ফটিটি গুলো যা করেছে সেগুলো দেখা যায়, ভালো মন্দতে আমি যাচ্ছি না। বিষয়টা হচ্ছে তার ফলে কি হয় যে ওইগুলো মাস অ্যাপিলের দিকে যেতেও পারে, কিন্তু এই যে দেবের পাগলু ড্যান্স, সেটারও প্রয়োজন ছিল, তার কারণ ওই পাগলু ড্যান্সটা একটা ম্যাসিভ রিচ ছিল। এখন দেবও তো একটা বয়স বাড়ছে, একটা একটা সীমিত একটা নিজের একটা লিমিট ঠিক করেছে যে না, আমি এই সিনেমা যা করবো না, সেটা ভালো, তার জন্য ভালো, সব ব্যবসার জন্য ভালো, তার ব্যবসার জন্য ভালো। কিন্তু এখন যারা নতুন যে সুপারস্টার উঠছে, তারাও ভাবছে যে আমরা একটুখানি ওই কোট আনকোট ইন্টেলেকচুয়াল সিনেমার অ্যাক্টর হব বা হিরো হব, বা এরকম একটা বিষয়। তো বেসিক্যালি যে কমার্শিয়াল মার্কেটের যে ঘাটতিটা ছিল, সেটা সিরিয়াল পূরণ করছে, এটা হচ্ছে সমস্যা। সেইটা এমন সিনেমা হলে তৈরি হচ্ছে না যেগুলো দেখতে লোকে বাইরে চলে যাবে, মানে সরি, বাইরে মানে কি, হলে চলে যাবে। এবং মানে কলকাতার লোকেরা প্রচুর সিনেমা দেখতে পারে, কারণ হিন্দি সিনেমা প্রচুর আসে। আমি বলছি গ্রামাঞ্চলে ব্যবসাটা তো ওখানেও হয়, কারণ কলকাতায় 1.5 কোটি লোকের বেশি তো থাকে না, গ্রেটার কলকাতায় 1.5 কোটি লোকের ব্যবসা দিয়ে কি হবে? আর তো সব যায় না লোকে দেখতে ভাই, মানে শনি রবিবার ছাড়া কেউ সিনেমা দেখতে যায় না, এখন আইটি সেক্টরে কাজ করে মাথাটা পেকে যায়, তারপর দেখতে যায়, এরকম একটা সিচুয়েশন হলে বাড়িতেই দেখে। তো সেখান থেকে একটা সমস্যা যে প্রডিউসাররা দের কাছে এক্সেস অ্যামাউন্ট অফ টাকা যে নেই। এবং আরেকটা সমস্যা যেটা আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে একটু মনোপলি হচ্ছে, সবাই জানে কাকে নিয়ে বলছি বা কি নিয়ে বলছি, আমাদের এখানে সিনেমাতে একটা মনোপলি হয়েছে। সেটা সেটা কোনো রাজনৈতিক দলের দোষ নয়, তার কারণ ব্যবসা এবং রাজনীতি একসাথে হাতে হাত ধরে যায়। সমস্যাটা যেটা হচ্ছে যে তারা, মানে কেউ যদি বেসিক্যালি সেম, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতন, যে আমরা 4জন বন্ধু, আমার কাছে টাকা আছে, আমি তোর সিনেমা টাকা ঢাললাম, অন্তরীপদা হচ্ছে ডিস্ট্রিবিউটার, তো সৌমাল্যদা সিনেমা হলে অন্তরীপের হলে চলে, আর সৈকত দা হচ্ছে ওটিটির মালিক, তাহলে আমি টাকা ঢাললে তোরা 3জন কিনে নিবি। এবার এইটা যদি হয়, তো ঘরের টাকা ঘরে আসে, বা মানে আমি ফেলি মার্কেটে, আবার ঘরে চলে আসে, তো টাকা যে বাড়বে সেটা হয় না, এবং অন্য কাউকে ঢুকতে দেয় না। এবার যদি অন্তরীপ যদি অনেক বেশি ক্ষমতাবান হয়ে যায়, সে কি করবে? সে সব হল কিনে নেবে, সব হল কিনে নিয়ে তার ব্যবসাটা কি হলো? তার ব্যবসা হলো বাইরে থেকে যদি কোনো হিন্দি সিনেমা যখন আসবে, তখন অন্তরীপকে টাকা দিতে হবে প্রচুর, নইলে সে ডিস্ট্রিবিউশনটা দেবেই না। হল মালিক তুমি, ভালো কথা, তো তুমি কামিয়ে নিলে। প্রবলেমটা যেটা হলো যে সিনে, আর একটা ব্যাপার হচ্ছে যে প্রোডাকশন হাউস গুলো কিন্তু নিজেরা সবসময় পয়সা ধরে না, পিছনে আলুওয়ালা, ঝিঙেওয়ালা, মুদিওয়ালা, ডিমওয়ালা, মুরগিওয়ালা সবার টাকা থাকে, কিন্তু অনেক লোকের টাকা ইনভেস্ট করে, ঠিক আছে। মানে এমন নয় যে প্রডিউসার মানে সে পকেট থেকে নিজের টাকা দেয়, বেশিরভাগ সময় সে নিজের টাকা দেয় না, সে মার্কেট থেকে ধার নিয়ে, লোন নিয়ে, গুচ্ছের পদ্ধতি আছে, সেগুলো নিয়ে টাকা তোলে। এবার সিচুয়েশন যেটা হয় অনেক সময় আলুওয়ালা, ঝিঙেওয়ালা হলে তাদের টাকাটা না আর ফেরত দিতে পারছি না তাদেরকে, তো ফেরত না দিলে সে আর দ্বিতীয়বার টাকা দেবে না। এবার আমার কাছে যত লাভ্যাংশ কমবে, আমার তত, মানে আজকে যদি আমার কাছে অনেক টাকা থাকে, তাহলে আমি একটু সিনেমা দেখতে যাবো, একটা ভালো জামা পরবো, একটু কিছু খাবো, চিনে বাদামের জায়গায় আমি একটুখানি একটা মোমো খাবো। বিষয়টা হচ্ছে আমার কাছে যদি টাকা না থাকে, তাহলে আমি চিনে বাদামই খাবো, ছেঁড়া ফাটা জামাই পরবো, একই জায়গায় ঘুরতে যাবো, আর কোথাও যাবো না। সিচুয়েশনটা আমাদের বাংলাদেশে না তাই, সেই জন্য যা সিনেমা দেখি সবই রিসাইকেল করে 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 বেরোচ্ছে। একটু একটা অন্য কেউ করলে তার ব্যবসাটা শুধুমাত্র ইন্টেলেকচুয়াল বাঙালি মধ্যবিত্তের জন্য। এবার আমি এত কিছু বলার পরে আমার সিনেমাটাও কিন্তু তাই, সরি, ঠিক আছে, হিপোক্রিসি করলাম, কিন্তু আমি বলছি ওভারঅল সমস্যাটা যেটা হচ্ছে যে এখানে তো অনেক ডিরেক্টর আছে যারা টাকা কামাতে চায়, মানে খুব এন্টারটেনিং সিনেমা বানাতে চায়, সেইগুলো হচ্ছে না। সেগুলো হওয়াটা প্রয়োজন, মানে দেবের ডায়াসুটে নাচ করাটা যতটা প্রয়োজন ছিল, সেটা না থাকলে কিন্তু এক্সেস অ্যামাউন্ট অফ টাকাটা ইন্ডাস্ট্রিতে আসতো না, যেটা আগেও এসছে। মানে আজকে সত্যজিৎ রায় কিন্তু মানে বিশাল টাকা কামিয়েছে, বা সিনেমা করে প্রচুর, মানে সে একটা ও মানে পথের পাঁচালী বানালো, সেটা নিজের বউয়ের গয়না দিয়ে, এবং তাকে উদ্ধার করার জন্য বিধানচন্দ্র রায় বললো যে আরে ভাই তোকে বাঁচাতে হবে, আমি বুঝতে পেরেছি তুই আমার খুব কাছের লোক, ঠিক আছে, ইন্দিরা গান্ধীকে বলে এনএফডিসি তৈরি হলো। এনএফডিসি কিন্তু তৈরি হচ্ছে সত্যজিৎ রায়ের সিনেমা বাঁচানোর জন্য।
এনএফডিসি তৈরি হলো যে আমরা ফান্ড করব, আমরা এরকম জাতীয় নতুনত্ব সিনেমা নানা প্রান্ত থেকে আমরা নিয়ে আসবো, ফান্ড করবো। এবার সেটা করে কিন্তু সে সিনেমাটা কিন্তু বিদেশে যখন গেল তখন 13 সপ্তাহ হাউসফুল গেছিল, 13 উইকস হাউসফুল, তাতে পয়সা আমি ফেরত এসেছি কিনা আমি জানি না। কিন্তু পরবর্তীকালে সিনেমাগুলো যেগুলো, যে সিনেমাগুলো আমরা দেখে বলি ক্লাসিক্স ফ্যাসিক্স হ্যানা তেন অনেক কিছু বলি, কিন্তু সেগুলো কিন্তু বিশাল যে ব্যবসা করেছে তা নয়। তো কি তাহলে কেন টাকা পেতো? কারণ এটাই ছিল যে মার্কেটে অনেক এরকম কমার্শিয়াল ডিরেক্টর ছিল যারা প্রচুর টাকা কামিয়ে দিচ্ছিল ইন্ডাস্ট্রির জন্য। তাতে কোনো দোষ নেই, টাকাটা প্রয়োজন। মানে আমার পেট ব্যথা হচ্ছে, আমার বাড়িতে যদি টাকা না থাকে আমি হসপিটালে যেতে পারবো না। তাহলে এবং বিষয়টা খুবই সেরকম যে আমার কাছে টাকা আছে বলে আমি খরচ করতে পারছি। এবং ফালতু মানে এবার একটা ব্যবসায়ীর কাছে একটা আর্ট ফিল্ম করা, একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম করা ফালতু খরচা হতে হবে, কিন্তু তার কাছে টাকাটা আছে বলেই সে ফালতু খরচা করবে। যদি কম থাকে তাহলে সে করবে না। খুব বেসিক অঙ্ক। এটা আমাদের এখানকার একটা সমস্যা। তো সত্যি বলতে গেলে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কি করে করা উচিত আমি ঠিক জানি না। মানে মাঝে মাঝে মনে হয় বোধহয় করা উচিত না, সত্যি। কারণ জানি না কি হবে, সিনেমাটা করেছি ঠিকই, যাবে হয়তো, গেলে হয়তো হি হি করে হাসবো দাঁত বার করে, কিন্তু অন্য রিয়ালিটিটা এটাও যে কিছুই হলো না। তো এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেটা প্রথম যখন ওটিটি এলো তখন ওটিটি বেসিক্যালি শুধু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা কিনতে শুরু করেছিল। এখন ওটিটির সমস্যা হয়ে গেছে, স্পেসিফিকলি আমাদের দেশে নেটফ্লিক্স যেটা সমস্যা হয়েছে, নেটফ্লিক্স প্রচুর আজে বাজে কন্টেন্ট কিনে ফেলেছে। মানে সব কিনবো করতে গিয়ে আরো বেশি খরচ করে ফেলেছে। খরচ করার ফলে ওরা কি করেছে, ওরা তারপরে ভেবেছে আমরা নেটফ্লিক্স অরিজিনালস করে একটা সিনেমা বানাবো একটা। সেইগুলো খুব ব্যাড সিলেকশন অফ প্রজেক্টস, মানে অনেক মারাত্মক ফ্লপ সিনেমা বানিয়েছে যেগুলোতে ওটিটিতে হয়নি। দ্বিতীয়ত নেটফ্লিক্সের ম্যাসিভ একটা সমস্যা হচ্ছে, নেটফ্লিক্সের একটা গ্লিচ আছে যে আমি দেশে বসে ভিপিএন না ইউজ করে, আমি অন্য দেশে বসে আমি আমার বন্ধুর অ্যাকাউন্ট খুলে 3 জন পাসওয়ার্ড শেয়ারিং, ভিপিএন তো না ইউজ করে তো আইপি ট্র্যাক করার কথা। আমি ইউএসএ তে বসে কি করে আমি ইন্ডিয়ান অ্যাকাউন্টে টাকা মানে দেখবো, কারণ আমি তো এখানে 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 1000 টাকা দিই, ওখানে তো ওখানকার ইন্ডিয়া আয়নাতে তো 5000 টাকা দেওয়ার কথা, দিচ্ছি না, কথার কথা বলছি। সেটা আটকাতে পারে না, আটকাতে আমি জানি না, ইভেন্চুয়ালি নাকি চেষ্টা করছিল, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে নেটফ্লিক্সের একটু দাম বেশি, তো যার ফলে কি হচ্ছে, এত প্রোটেক্টিভ হয়ে গেছে ওরা, এখন জওয়ান পাঠান কিনছে। এখন জওয়ান পাঠান তো নেটফ্লিক্স না কিনলেও ব্যবসা হতো। একটা জওয়ান কিনতে 100 কোটি টাকা খরচ হতে পারে নেটফ্লিক্স। এখন 100 কোটি টাকা দিয়ে মানে অ্যাটলিস্ট 50টা হিন্দি ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানানো যেতে পারে 2 কোটি টাকার বাজেট। মানে 100 কোটি টাকা দিয়ে আজকে আমার ওয়েস্ট বেঙ্গলের টলিউড 100টা মাঝারি মাপের মানে কমার্শিয়াল সিনেমা বানাতে পারে 1 কোটি টাকা পার পার ফিল্ম। আর গরিব ফিল্ম মেকার হলে তো 50 লাখ টাকার বাজেট হলে 200টা ফিল্ম হতে পারে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে হবে না, কারণ সে কিনছে না, এখন সে জওয়ান কিনছে, পাঠান কিনছে। এটা একটা সমস্যা। মানে আমি জানি না, যে ফিল্ম মেকিং ব্যাপারটা খুবই সমস্যা। মানে একটু হোপলেসনেস আছে ম্যাসিভলি, কারণ উপায় বেরিয়ে গেলে তখন সব ঠিক, উপায় না বেরোলে সব দোষারোপ ঘাড়ে, কারণ কিছু করার নেই তখন। ইফ ইট ডিডন্ট ওয়ার্ক আউট ফর ইউ, ইট ডিডন্ট ওয়ার্ক আউট ফর ইউ, কিছু করার নেই। তো এটা একটা কষ্টকর রিয়ালিটি আর কি, এটা জেনেই করছি সবকিছু। এখন ওই আর কি নেশা লেগে গেলে তো আর বোঝা যায় না, তো ওরকম একটা সিচুয়েশন। তো ওই আর কি রিয়ালিটিটা খুবই সমস্যা, মানে প্রবলেমেটিক। আজকে আমি জানি আমার সিনেমাটি কোথাও কোনো বড় ফেস্টিভ্যালে গেলেও কোনো ডিস্ট্রিবিউশন পাওয়ার কথা না, কারণ আমি জানি এই সিনেমাটি পাওয়ার কথা নয়। এবার কেউ যদি বলে কেন এরকম সিনেমাটা বানিয়েছো, এই সিনেমাটা আমি বানানোর রিস্কটা নিতে পেরেছি, এই বয়সে আছি, আমার প্রথম সিনেমা, আমি অনেকটা ফান্ড খুব পার্সোনালি জোগাড় করেছি। আই ডোন্ট হ্যাভ মাচ, মানে আমার খুব ম্যাসিভ মনিটারি রিস্ক নেই। হ্যাঁ, লিটারালি আই এম ব্রোক টুডে, আই হ্যাভ টু আস্ক ফর মাই পকেট মানি ফ্রম মাই পেরেন্টস অ্যান্ড মাই পার্টনার। আজকে আমার সত্যি সেরকম অবস্থা, কিন্তু এটা আমি ম্যানেজ করে নিতে পারবো। বিষয়টি হচ্ছে, এবার যদি আমার এটা 10 লাখ টাকা 20 লাখ টাকা ধার থাকতো তাহলে আমি করতাম, কখনো এইভাবে এই সিনেমাটি বানাতাম না, কারণ এই সিনেমাটি একটা স্পেসিফিক একটা নিশ ক্রাউড হয়তো, মানে এবার যেটা হয় যে সত্যি তো এত জীবনে এত স্ট্রেস, লোকে ভারী সিনেমা কেন দেখতে চাইবে, লোকের মনে হয় যে একটু ফুরফুরে সিনেমা যদি হতো, কিন্তু এটা সেই ফুরফুরে সিনেমা নয় যে একদম হলে ডিস্ট্রিবিউশন পেয়ে যাবো। তো ওটিটিজ আ ওয়ে, ফিল্ম ফেস্টিভ্যালস আর আ ওয়ে, কিন্তু সেটার জন্য একটা প্রডিউসার প্রয়োজন না। তো এই আর কি। ঠিক আছে রৌনক, আরো কথা বলার ইচ্ছা তো ছিলই, অনেক বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় আর বিশেষ নেই। সুতরাং আজকে ইতি টানা যাক। আবার আমরা ডাকবো, মানে আমাদের যারা যারা গেস্ট আছে তাদের সেকেন্ড রাউন্ড আবার ডাকার ইচ্ছা আছে। আমার প্রত্যেক গেস্টের সাথে এটা হয়েছে, কথা বলে এত ভালো লেগেছে যে আরো প্রচুর প্রশ্ন ছিল।
আমার যেমন আরো কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল, তো গেল বিজনেস এবং স্ট্রাগলস এটসেট্রা এটসেট্রা, আরো কিছু মোর হ্যাঁ, তুমি তো প্রশ্ন করোনি অ্যাকচুয়ালি আমার খুব আরো কিছু একটা। প্রশ্ন ছিল, ঠিক আছে, সেই প্রশ্ন আমি আবার পরের বার তোকে ডাকলে হয়তো করব। তো আজকে শেষ করা যাক নাকি অন্তরিক? হুম। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমি ফর্মালি শেষ করে দিই। ফর্মালি শেষ করার আগে সময় হলে মনে হয় আমাদের একটা হাই নোটে শেষ করাটা উচিত। আমরা স্ট্রাগল নিয়ে আর নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো নিয়ে অনেকক্ষণ সময় দিলাম, বাট হোয়াট ইজ দ্য সিলভার লাইন, মানে জয়টা কোথায়, আনন্দটা কোত্থেকে আসে? জয়, আমি আমি তোমাকে আয়রনি বলছি, আমি এখন জয় যাই নিয়েই বলি, আমার সিনেমাটাও খুবই আয়রনিক্যাল এন্ডিং, ঠিক আছে, খুবই দুঃখ কষ্ট দিয়েই শেষ হয়। তো বিষয়টা হচ্ছে কিছু না, মানে ইটস অ্যাবাউট মিয়ার চান্স। মানে আমি বিশ্বাস করি, আমি কিছুতেই বিশ্বাস করি না, তো আমি বেসিক্যালি খুব অ্যাবসার্ডিস্ট একটা জীবনধারায় বিশ্বাস করি যে মানে ইটস আ মিয়ার অ্যাক্সিডেন্ট দ্যাট আই এম হিয়ার সিটিং উইথ ইউ ফোর গাইজ। তো সেদিক থেকে ভেবে দেখতে গেলে যতক্ষণ না লিপ অফ ফেথটা নিতে পারছি ততক্ষণ আমি জানি না কি হবে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে লিপ অফ ফেথ ইজ দ্য ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য হাই ফর মি। এবং এই হাইটা থেকে কাজ করার হাইটাও আসে, মানে ইটস অলমোস্ট কোয়াইট ইনটক্সিকেটিং টু ওয়ার্ক ইন সাচ মানে problematic and tough disturbing situations. It's also a high, ঠিক আছে। I am actually getting goosebumps because I know আমার যে কি পরিমাণ, আমি শুধু আমি বলছি কারণ আমি বসে আছি এখন, এই সিনেমাটি করার পেছনে যে কি পরিমাণ মানে ফেটেছে ব্যাপারটা। এবার বিষয়টা হচ্ছে when I look back it almost feels like ঠিক আছে, it was worth it। এবার সিচুয়েশনটা হচ্ছে হাইটা ওইখানেই যে you can't get stuck to one film, you need to know when to move on। আর একটু গ্রাউন্ড রিয়ালিটি জেনে বুঝে কাজ করা ভালো। প্রথম সিনেমার জন্য এইসব রিস্ক ঠিক আছে, কিন্তু দ্বিতীয় সিনেমা যখন হবে মানে ইভেন্চুয়ালি তো এটাও সত্যি যে একটা সিনেমা বানানোর পরে তো আমি বাড়িতে 4 জনকে দেখাবো বলে বানাইনি, আমি 4 লাখ লোককে দেখাতে চাই। তাহলে 4 লাখ লোককে, লোক যেটা ভাবছে, মানে ওয়্যার দ্য পাওয়ার অফ মানে আর্টিস্টিক ফ্রিডম লাইজ ইজ, আমি তোমাকে, তুমি যেটা বলতে চাও, আমি তোমার একটা মোড়ক সিনেমা এমন একটা মোড়কে দিলাম, তুমি ভাবে আরে সাবাস এই সিনেমাটা তুমি খেতে চাই, তুমি খেতে গিয়ে দেখলে যা বাবা এটা তো অন্য কিছু ছিল, আমি তো ভাবতে ভাবতে বাড়ি চলে গেলাম, আমি তো দাঁত খেলা দেখলা যাবো ভেবেছি। তো সিচুয়েশনটা হচ্ছে এটা ফিল্ম মেকারদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি কারণ অডিও ভিজুয়াল নিয়ে আমরা ডিল করি, এটা করানো সম্ভব। এবং সত্যি বেসিক্যালি আমার সিলেকশন অফ দিস প্রজেক্ট ওয়াজ কারণ আমি জানি যে এই সিনেমাটা নিয়ে আমি এই করতে পারি। পরবর্তীকালে এরকম অনেক কিছু আছে কাজ এবং অনেকের কাছে থাকে যেগুলো আমি জানি ইজ মোর প্যালেটেবল অ্যান্ড রিলেটেবল টু অলমোস্ট এভরিওয়ান উইদাউট ইউজিং মানে, আর হয় না যে একটা লোভ নিয়ে আপনাকে ঘরে নিয়ে এলাম, ঘরে এনে আমি সেটাই দেখাবো যেটা আমি দেখাতে চাই, কিন্তু হল অব্দি আমি আপনাকে টেনে নিয়ে নেওয়ার জন্য আপনার ট্রোপ ফেলে দিয়েছি। এটা সম্ভব এবং এটা অনেক ডিরেক্টরই করেছে ওভার দ্য টাইম। প্রবাবলি আমাদের বক্তব্য হচ্ছে ওটাই করতে থাকতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে পারসিভিয়ার করতে থাকা, কিন্তু মন খারাপ না করা, কারণ এটা না খুব ডিস্টার্বিং একটা সিচুয়েশন সবসময় ছিল। তো আই থিঙ্ক দ্য বেস্ট পার্ট ইজ অলসো প্র্যাকটিসিং ডিট্যাচমেন্ট ইন দ্য হোল প্রসেস অ্যান্ড বিং ওপেন টু এভরিথিং। মানে এটা হতে পারে, ওটা হতে পারে। ওই বিবেকানন্দ যেটা বলেছিল ওটা মাঝে মাঝে কাজে আসে আর কি, যে ওই ফলের আশা না করে যদি কাজটা করা যায় তাহলে হতে পারে আনন্দ। অফকোর্স দের ইজ কমার্স রিলেটেড হ্যানা ত্যানা সবকিছুর একটা ক্যালকুলেশন নিশ্চয়ই থাকা উচিত, কিন্তু প্রথম তো শুরু হয় নিজেকে দিয়ে, যে আমি আজকে একটা প্রডিউসার কাছে বলতে যাবো যে আমাকে 1 কোটি টাকা দিন না, আমি একটা সিনেমা বানাবো। এইটার জন্য যে কনফিডেন্সটা দরকার, এই কনফিডেন্সটা তোমার কাছে থাকুক না থাকুক তোমাকে পোর্ট্রে করতে হবে। সো অ্যাট দ্য সেম টাইম আ ডিরেক্টর হ্যাজ টু কনস্ট্যান্টলি অ্যাক্ট। আই এম কনস্ট্যান্টলি অ্যাক্টিং ইন ফ্রন্ট অফ পিপল, ট্রাইং টু কনভিন্স দিস অ্যান্ড দ্যাট। তো বেসিক্যালি এই একটা অদ্ভুত রোল প্লে আছে, এটা চলতে থাকবে, এই দিস সাইকেল। এটা সবার জন্য কাজ করে না, মানে আজকে আমি জন্ম নাই নিতে পারতাম, আজকে আমাদের আর্থ নাই থাকতে পারে, কিন্তু আছি আপাতত। সো লেটস মেক দ্য মোস্ট অফ ইট। বাকি ব্যাপার হচ্ছে আপাতত যতক্ষণ শ্বাস চলছে, পকেটে পয়সা আছে এবং মাথায় চিন্তা ভাবনা আছে মোটামুটি করে, ততক্ষণ এটা চলতে থাকুক। অফকোর্স ইট উইল ক্লিক সামডে অর দি আদার। আর বেসিক্যালি হোয়াট উই নিড ইজ পিপল লাইক আস coming together so that more movements can be formed. It is very important কারণ there are people who are actually doing good better than the others, so people need to feel less insecure and come together so that they can build a platform. আজকে যদি 5 জন মোটামুটি ছোট ছোট সিনেমা বানিয়েছে তারা যদি বলে যে না আমাদেরকে এটা দিন, নইলে ভাই আমরা কি বানাবো, কে বানাচ্ছে, কেউ তো বানাতে পারছে, এটা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার, যেটা আমাদের হচ্ছে না, তৈরি হয় না, সবাই ইনসিকিউর। তো
তো দ্যাট ইজ দ্য প্রসেস, যে করতে হবে বেসিক্যালি, নামতে হবে, এবং বেসিক্যালি হাতটা আগে আমি বাড়াবো না অন্য কেউ বাড়াবে এটা না ভেবে, যদি মনে হয় তোমার হাত আছে হাতটা বাড়িয়ে দাও। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েদার সামওয়ান কলস ব্যাক or gets back to you. নাইস। হ্যাঁ, এবার মনে হয় সময় আমরা শেষ করতে হবে। দিস ইজ আ নাইস পয়েন্ট টু এন্ড দ্য কনভারসেশন। হ্যাঁ, ওভারঅল কনভারসেশনটা খুবই ভালো। মানে আমার সাথে রৌনকের কথা হয়, কিন্তু মানে এত ভালোভাবে কোনোদিন কথা হয় না, অবভিয়াসলি, মানে ওভার ফোন এত ভালোভাবে হয় না। সুতরাং আজকে আমরা রৌনককে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আমরা রৌনককে আবার পরে ডাকতে পারবো। ঠিক আছে রৌনক? আমার Thank খুব you. বক বক করে ভালো লাগলো, আমি খুব বক বক করতে ভালোবাসি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুই সময় দিলি এতটা, আমি জানি যে অবশ্যই